হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের সম্ভাবনা পার্টের তৃতীয় লেকচারে। প্রথম লেকচারে অলরেডি আমরা সম্ভাবনার একদম বেসিক বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সেগুলো দেখে ফেলছি, এবং সেকেন্ড লেকচার থেকে আমরা টাইপ ভিত্তিকভাবে প্রবলেম সলভ শুরু করছি, এবং আমরা যে সম্ভাবনার সংযোগ বিধি বা গুণন বিধি শিখছি সেইগুলো রিলেটেড কিছু মান নির্ণয় বা বিভিন্ন ম্যানিপুলেশনের ম্যাথ আমরা গত ক্লাসে দেখছি। শর্তাধীন সম্ভাবনার যে ইকুয়েশন সেটা নিয়েও দেখছি। আজকের ক্লাসে হচ্ছে আমরা যেই টাইপের ম্যাথগুলো করব সেটা বলতে গেলে এই বিধিগুলোরই অ্যাপ্লিকেশন। ছোটোবেলায় এমন হতো না স্কুল লেভেলে যে প্রথম দিকের অনুশীলনীতে থাকতে হলো যোগ করা বিয়োগ করা, পরে গিয়ে কথার অঙ্ক থাকতো যেখানে আমরা যোগ বিয়োগের অ্যাপ্লিকেশন করতাম। আজকে তোমাদের অলমোস্ট ওই জিনিসটা ফিল হবে। সো পার্টিকুলার একটা টাইপের ম্যাথ না, বিভিন্ন টাইপের প্রবলেম দেখবা, বাট সবগুলো না ঘুরে ফিরে আমাদের সেই সম্ভাবনার সংযোগ বিধি, গুণন বিধি অথবা শর্তাধীন সম্ভাবনার যে ইকুয়েশন এইগুলোর মধ্যেই পড়বে। আমরা সেটের যে অপারেশনগুলো দেখছি সেগুলো ব্যবহার করে সমাধান করব। তাহলে শুরু করে দিই আমরা কথা না বাড়িয়ে। সবার আগে দেখো প্রথম যে প্রবলেমটা আছে, খেয়াল করো এখানে কি বলা হয়েছে। একজন ছাত্রের বাংলায় পাশের সম্ভাব্যতা দেওয়া আছে। আচ্ছা, এই প্রবলেমটা শুরু করার আগে আমি একটা জিনিস একটু তোমাদের রিকল করাতে চাই, সেটা হচ্ছে দেখো একজনের বাংলায় পাশের সম্ভাব্যতা যদি 2/3 হয়, তুমি কি ফেল করার সম্ভাব্যতাটা বের করে দিতে পারবা? আমরা গত ক্লাসে বা এর আগের লেকচারেও পুরো ঘটনা সম্পর্কে শিখছিলাম না? সো কারো যদি বাংলায় পাশের সম্ভাব্যতা হয় 2/3, তাহলে ফেল করার যে সম্ভাব্যতা, আমি একটু উপরে লিখি যেহেতু এটা প্রথম প্রবলেম, সামনে দেখবে এগুলো আমাদের অনেক লাগবে। তুমি একবারে লিখি যে ফেইলের সম্ভাব্যতা, সেটা জাস্ট কি হবে, একের থেকে আমি পাশেরটা বাদ দিয়ে দিব, এবং এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে 1/3 চলে আসবে। সো প্রবলেমটা কি বলছে আমরা সেখানে যাচ্ছি, বাট এই ইন্টুয়েশনটা পুরো ক্লাস জুড়ে বা বলতে গেলে পুরো সম্ভাবনা অধ্যায়ে কিন্তু কাজে লাগবে। সো এখন থেকে তোমাকে যদি পাশেরটা দেওয়া থাকে, তুমি অটোমেটিক কিন্তু ফেইলেরটা জানো, বুঝছি? এই আইডিয়াটা মাথায় থাকতে হবে। অলরেডি এখন আর কি বলা, বাংলা আর গণিত দুইটা বিষয় মিলিয়ে যে পাশের সম্ভাবনা বা দুইটা একই সাথেই, ওকে তুমি একবারে এবং বলতে পারো, ওই যে ইন্টারসেকশন টাইপের জিনিসপাতি, দুইটা একই সাথে পাশ করতেছো হলো, সেটা সম্ভাব্যতা এত। আর দুইটির যে কোনো একটি, বলো তো যে কোনো একটি বা কমপক্ষে একটি, এইটা দেখলে কি ইউনিয়নের কথা মনে পড়ে কিনা? এবং মানে দুইটাই একসাথে ঘটবে, সেটা হলো ইন্টারসেকশন। আর যে কোনো একটি মানে কিন্তু ইউনিয়ন, সেটা কত বলো? 4/5। গণিতে পাশের সম্ভাবনা কত? বিশেষ করে এই প্রবলেমটা ইজি হয়ে যাবে যদি আমি জাস্ট এটাকে একটু ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। ধরো এটা হচ্ছে আমাদের একটা সেট, যদিও এখানে সেট না, আমাদের ডিরেক্টলি সম্ভাবনা দেওয়া আছে, মানে আমাদের উপাদান দেওয়া থাকলে আমরা সেখান থেকে সম্ভাবনা বের করতাম। ধরো এটা হচ্ছে বাংলায় পাশের যে সেটটা সেটা, এটা হচ্ছে গণিতে মানে ম্যাথসে পাশের যে সেট সেটা। এখন খেয়াল করো, বাংলায় পাশের সম্ভাব্যতা বলছে 2/3, এটা কিন্তু পুরো বি না, হ্যাঁ সরি পুরো বিটাই। মানে আমি বলতেছি যে এটা কিন্তু এমন না যে শুধুমাত্র বি এর পার্টটা, এই যে এতটুক 2/3 তা না, বরং সম্পূর্ণ যে বি সেটা বলা আছে আমাদেরকে কি বলো? 2/3। তাহলে আমি একটু নোটেশনগুলো দিয়ে লিখে ফেলি। আমাদের অলরেডি কি জানা, প্রবাবিলিটি অফ আমরা বাংলায় পাস করতেছি সেটার সম্ভাবনা দেওয়া আছে 2/3। ওকে, আমাদের বের করতে হবে কি, দেখো গণিতে পাশের সম্ভাবনা মানে প্রবাবিলিটি অফ ম্যাথ, সেটা হোয়াট, মানে আমি যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি, আমাদের এই যে এই সেটটা বের করতে হবে, বা আমি প্রবাবিলিটি দিয়ে বললে এই প্রবাবিলিটিটা কিন্তু বের করতে হবে, রাইট? আর কি দেওয়া দেখো, দুইটাতেই একই সাথে পাস, মানে এই যে ইন্টারসেক্টিং যে পার্টটা এটা কিন্তু দেওয়া আছে, এই পার্টটাও আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, অর্থাৎ প্রবাবিলিটি অফ ম্যাথ ইন্টারসেকশন বাংলা, এটা বলা আছে 14/45। আর যে কোনো একটাই পাস, খেয়াল করো তো, তুমি এই জায়গাতে থাকো কিংবা ম্যাথের মধ্যে থাকো কিংবা দুইটার কমন পার্টে থাকো, যেখানেই থাকো কমপক্ষে একটাই তো পাস করছো, কিন্তু এর বাহিরে এই যে এই বাহিরের যে অংশটা সেটা কিন্তু ফেল করার যে পার্টটা সেটা, তার মানে এখানে কিন্তু ইউনিয়ন বুঝাচ্ছে, অর্থাৎ প্রবাবিলিটি অফ ম্যাথ ইউনিয়ন বাংলা মানে দুইটাতেই পাস করতেছো, কমপক্ষে একটাতে পাস করতেছো, সেটা কত বলো? 4/5। গত ক্লাসে বলছিলাম কমপক্ষে একটি বা যে কোনো একটি, এরকম কেস হলে সেখানে কি হয়? 4/5 হয়। তাহলে খেয়াল করো, আমি যদি এখান থেকেও কিছু অবজার্ভ না করি, আমার কিন্তু অলরেডি দেখে বুঝে যাওয়ার কথা ভাইয়া, গত ক্লাসে যে আমরা ফর্মুলা শিখছি প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন কেন বলতেছি, ইউনিয়ন বি, সেটা কি ছিল? ইন্ডিভিজুয়ালি প্রবাবিলিটিগুলো অ্যাড করো, বাট সেখান থেকে মাইনাস করে দিতে হবে তাদের যে ইন্টারসেক্টিং পার্টটা সেটা। তো গত ক্লাসে এটা ডিরেক্ট ম্যাথ করছিলাম, আজকে এই তথ্যগুলাই দেখো বাংলা ভাষায় দেওয়া, এই জন্য আমি বলছিলাম এটা কথার ম্যাথ, বুঝছো? আমি কিন্তু অনেক টাইম নিয়ে বুঝালাম, এই ম্যাথটা জাস্ট 1 মিনিটের মধ্যে করে ফেলা সম্ভব, জাস্ট ওই ইন্টুয়েশনটা যেন বিল্ড আপ হয়ে যায়, আমরা ডিরেক্টলি দেখেই কনভার্ট করতে পারি, এবং সেই কারণে কিন্তু আমি সেটের যে ভেন চিত্র সেটা দিয়েও বোঝালাম। যদি এটা সলভ করতে আমাদের কিন্তু ভেন চিত্র লাগতেছে না, আমরা এমনি ফর্মুলাটা জানি। তাহলে ভ্যালুগুলো বসাই দিই চলো।
ও সরি, আমাদের ম্যাথেরটাই তো বের করতে হবে, তাই না? তাহলে কাজ করতে পারি, এটার ভ্যালু কত, এটা হচ্ছে আমাদের 4/5, তাহলে এটা হলো 4/5 সমান আমরা ম্যাথেরটাই বের করতে চাই, প্লাস বাংলা দেওয়া আছে হচ্ছে আমাদের 2/3 মাইনাস হচ্ছে ইন্টারসেকশনটা হচ্ছে 14/45। এটা না ক্যালকুলেটর দিয়ে করে দাও, মানে বুঝতেছি তো, সব এই পাশে নিয়ে আসো। তাহলে 4/5 থেকে 2/3 বিয়োগ হয়ে যাবে, আর অ্যাড হবে হচ্ছে 14/45, তাহলে আসতেছে 4/9। মানে গণিতে যে তুমি পাস করবা এই সম্ভাবনাটা হচ্ছে 4/9 বা 9/4 যদি ফেল চাইতো জাস্ট কি করতাম, পুরো ঘটনা মানে 1 থেকে এটা বাদ দিলেই হয়ে যেত। আশা করি বুঝতে পারার কথা। সিমিলার প্রবলেম আমি পরেরটায় চলে যাচ্ছি, দেখো হুবহু একই, নতুন কিছুই না, জাস্ট এবার একবারে করে ফেলার চেষ্টা করো। ভেনচিত্র আঁকাবো না, ডিরেক্টলি করতে পারি কিনা দেখি। বলছে বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা, দেখছে এবার কিন্তু ফেইলেরটা দেওয়া আছে। ওকে, বাংলা আর ইংরেজি দুইটাতেই পাস, দুইটাতেই একই সাথে পাস, তাহলে বলো তো এটা কি ইন্টারসেকশন না? মানে বাংলা আর হচ্ছে ইংরেজি দুইটাতেই পাস, এটা হচ্ছে আমাদের 3/4, রাইট? এরপর বলছে যে কোনো একটাতে পাস, তার মানে অবশ্যই ইউনিয়ন। এই যে ইউনিয়ন বলা আছে 7/8, তাহলে সব যেহেতু পাস দিয়ে দেওয়া, প্রথম কাজটা হবে এই বাংলারটা ফেল থেকে পাস বের করা। বাংলায় পাশেরটা যদি বের করতে, অর্থাৎ প্রবাবিলিটি অফ তুমি বাংলায় পাস করছো জাস্ট 1 মাইনাস এইটা, বুঝাই তো যাচ্ছে 4/5, তোমরা একটু লিখে নিবা আর কি। এই আমাদের বের করতে বলছে ইংরেজিতে পাশের সম্ভাবনা। এই ম্যাথে না একটা টুইস্ট আছে, আমি করার আগে কারা ধরতে পারো একটু কমেন্টে লিখতে পারো, বা নিজে থেকে আগে সলভ করে ফেলো, পরে আমার সাথে মিলায়, তখন দেখবে একটা দারুণ টুইস্ট আছে এই ম্যাথটার মধ্যে। ওকে, আমরা ফর্মুলা লিখতেছি, নতুন কিছুই না, মাইনাস প্রবাবিলিটি অফ দুইটার যে ইন্টারসেকশন বা দুইটাতে একই সাথে তুমি পাস করতেছো সেটা। তাহলে আমাদের কি কি দেওয়া, এটার ভ্যালু দেওয়া আছে 7/8 ইকুয়ালস টু বাংলা হলো 4/5, ইংলিশে আমরা বের করতে চাই, মাইনাস ইন্টারসেকশনটা হচ্ছে অ্যাকচুয়ালি 3/4। সো ভাইয়া এটার জন্য একটু ক্যালকুলেটরের হেল্প নিব, আমরা জাস্ট ইংলিশটাকে এক পাশে রেখে বাকি সব অপর পাশে পাঠিয়ে দিই। তাহলে হলো সিম্পলি 33/40। বাট জানো এটা আমাদের উত্তর না, এটা আমাদের উত্তর না। এই কোয়েশ্চেন আর আগের কোয়েশ্চেন দুইটা লাস্ট লাইনটা একটু খেয়াল করো। আগেরটায় কি বলছে, বলছে গণিতে পাশের সম্ভাবনা, মানে আমি যদি তোমাকে ভেন চিত্র থেকে দেখাই, আমাদের বের করতে দিছে এই যে এম সেটটা, যেটা হলো গণিতে যারা পাস করতেছে, এই যে এতটুকু অংশ বের করতে দিছিল আগের বার। বাট এবার কিন্তু ঘটছে অন্য ঘটনা। আমি একটু এই সেটটাকে নিয়ে যাই, ওখানে নিয়েও বোঝাইতে হেল্প হবে। এবার ভালো মতো কোয়েশ্চেনে দেখো, এবার কিন্তু আমাদের বলে নাই গণিতে, সরি গণিত তো না, এবার ইংরেজিতে পাস বলে নাই, বলছে কেবল ইংরেজিতে পাস, মানে ইংরেজিতে পাস করবে বাট বাংলায় কিন্তু করবে না। কথাটা বুঝো, কেবলমাত্র ইংরেজিতে পাস, বাংলায় করবে না। তার মানে এবার যদি আমি এটা নিয়ে আসি, আমাদের এটাকে কি বলে, ভেন চিত্রটা, তোমাদের পরীক্ষায় কিন্তু এটা দেওয়া নেসেসারি না। এই এটা কেমন হয়ে গেল না, পরীক্ষায় কিন্তু এটা দেওয়া নেসেসারি না, আমি জাস্ট বোঝানোর জন্য এই পার্টটা করতেছি, তুমি জাস্ট বুঝে বুঝে করলেই হবে। আমি প্রথমবার মাত্র ম্যাথটা দেখাচ্ছি, তাই বোঝানোর জন্য এই কাজটা করলাম আর কি। ওকে, তাহলে আমাদের এবার তো ইংরেজি, ম্যাথ না, খেয়াল করো। তাহলে আমাদের বের করতে বলছে হচ্ছে পার্টিকুলার এই সেগমেন্টটা, খেয়াল করো ভালো মতো, যেটা শুধুমাত্র ইংলিশ, বাংলার সাথে যে ইন্টারসেক্টিং পার্ট সেটা কিন্তু বাদ। তাহলে এটা বের করা কি আহামরি কঠিন কিছু? এটা বের করা কঠিন কিছু কিন্তু না। তোমার ইংলিশের যে পাস করার প্রবাবিলিটি, সেখান থেকে কিছু একটা বাদ দিতে হবে। কি বাদ দিবা বলো তো? এই কমন পার্টটা না, মানে দুইটার যে ইন্টারসেকশন, মানে তুমি বাংলা আর ইংরেজি দুইটাতেই পাস করছো, ওই সেগমেন্টটা বাদ দিতে হচ্ছে। তাহলে আনসার কি হবে বলো তো? সিম্পলি 33/40 মাইনাস ওই ইন্টারসেকশনটা কত ছিল দেখো, 3/4 কিন্তু। তাহলে আমি যদি বিয়োগ করে দেখো 40 লসাগু আসবে, ওইদিকে 30, তাহলে 3/40 হবে আনসার। সো পুরো কোয়েশ্চেনের আনসার কিন্তু এই পার্টটা। দেখো এই টাইপের প্রশ্নগুলো বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট, যদি এগুলো রিসেন্ট সাল না, বাট সামনে আমি যাবো, দেখবা বোর্ডে এগুলো প্রচুর কিন্তু আসে। সো তখন অনেকে এই পার্ট অব্দি আনসার করে দিয়ে চলে আসে। কথাটা বুঝতে হবে, মানে বাংলা যে কথা আছে সেটার সাথে নোটেশনে কানেকশনটা করতে পারতে হবে। এই জন্য বারবার ভেন চিত্র নিয়ে ইনিশিয়ালি কাজগুলো করো, ইনিশিয়ালি শেখার সময় কাজগুলো করো, তাহলে দেখবা পরবর্তীতে ডিরেক্টলি বুঝতে পারতেছে। আচ্ছা দেখি এখানে কি বললো, এখানে বলছে একজন ছাত্র অঙ্কে ফেল করার সম্ভাবনা দেওয়া, অঙ্কে ও ইংরেজিতে উভয় বিষয়ে পাশেরটা দেওয়া আছে, আবার দুটি বিষয়ের একটিতে পাশেরটা দেওয়া আছে। ছাত্র শুধু ইংরেজিতে পাশ করার সম্ভাব্যতা কত বলো? সেম ম্যাথ কিনা? হুবহু কিন্তু সেম ম্যাথ। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, আর একটু বলে দিই এই কোয়েশ্চেনের একটা ত্রুটি আছে, মানে সেম কিন্তু দেখো শুধুমাত্র ইংরেজি, শুধুমাত্র ইংরেজি, মানে বুঝো ইংরেজিতে পাশের সম্ভাব্যতা বের করলেই হবে না, সেখান থেকে যে কমন পার্টটা সেটা বাদ দিতে হবে। আগের যে ম্যাথটা করলাম, কমন পার্টটা মানে বাংলা নাকি ম্যাথ, কি আছে, ম্যাথ আছে, ম্যাথের সাথে ইন্টারসেক্টিং পার্টটা বাদ দিতে হবে। জাস্ট আগের ম্যাথ যা করছি তাই। বাট কুয়েটে যেটা আসছিল সেই প্রশ্নে এই অপশনটা আছে, এটা নাই।
সো টিচাররা মেবি কোয়েশ্চেন করতে গিয়ে অপশন ভুলভাল দিয়ে দিছিল, দ্যাটস ওয়াই এটার কারেক্ট আনসার নাই। সো এটা রিটার্নে আসলে অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, বাট এই পরীক্ষায় উত্তর মিলানোর জন্য মানে যেটা অ্যাকচুয়াল আনসার না, বাট টিচাররা হয়তো এটা অ্যাজিউম করে উত্তর দিছে, এটা দেখাইতে হইতো। যাক, ভুলটা নিয়ে তো আর আলোচনা করে লাভ নাই, এরপরেরটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে ফেলো, আশা করি বুঝতে পারার কথা। আমি যদি বলি যে বাংলায় পাস, সেটা দ্বারা বোঝায় যে পুরো বাংলার সেটটা, কিন্তু যখন বলতেছি শুধুমাত্র বাংলা, দ্যাট মিনস ম্যাথে কিন্তু পাস করতেছে না, তার মানে শুধুমাত্র এই সেটটা। দেখো একটা মাছ হা করে আছে এরকম মনে হচ্ছে, এই যে এই পার্টটা। আশা করি বুঝতে পারার কথা। চলো আমরা পরের ম্যাথে চলে যাই, কি বলা হইলো এবার দেখো। আর প্রবাবিলিটি দেওয়া নেই। আগের ম্যাথের সাথে এই ম্যাথটার পার্থক্য কি বলো? আগেরটায় তোমাকে সরাসরি সম্ভাবনা দিয়ে দিছিল, দেখো সরাসরি সম্ভাবনা দেওয়া, বাট এবার না সরাসরি সম্ভাবনা দেওয়া নেই, বাকি সব কিছু কিন্তু সেম। তাহলে এবার প্রবাবিলিটি বের করে নিতে হবে, এবার হচ্ছে কাউন্টটা দেওয়া আছে, বুঝছি? তাহলে খেয়াল করো আমাদের কি কি দেওয়া। 250 জন হচ্ছে মোট পরীক্ষার্থী, ওকে। 25 জন হচ্ছে পরিসংখ্যানে ফেল করছে, আর 45 জন হচ্ছে গণিতে ফেল করছে। উভয় বিষয়ে ফেল করছে 15 জন, ওকে। এখন এদের মধ্যে থেকে দুইভাবে নির্বাচন করা হলো, পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল। দেখো যখন এরকম মাল্টিপল শর্ত দিয়ে দিবে এবং এগুলো দেখো বোর্ডে আসে, তখন আমার সাজেশন হচ্ছে ভেন চিত্রটা ড্র করে কইরো, দেখবা অনেক হেল্প হবে। ভেন চিত্র ড্র করে করলে এত কুইকলি এটা সলভ হয়ে যাবে, তুমি বিলিভও করতে পারো না। তোমার মনে হবে যে আমি ম্যানুয়ালি ফর্মুলা দিয়ে করতে গেলে তো কত টাইম লাগতো, বাট এটা ভেন চিত্রতে কত ইজি হয়ে গেছে। খেয়াল করো আমাদের কি কি আছে, গণিত আর পরিসংখ্যান, তাই না? তাহলে আমাদের এটা হলো ম্যাথ, এটা হলো স্ট্যাটিস্টিক্স। এই আমাদের ফেলেরটা দেওয়া আছে, সো আমরা এটা কিন্তু ফেইলের ভেন চিত্র আঁকতেছি, ওকে। খেয়াল করো, মনে রাখবা ভেন চিত্রতে কাউন্ট বসাতে হলে অবশ্যই আগে ইন্টারসেক্টিং পার্টটা বসাতে হয়। তোমরা 9 10-এ সেট পড়ছো না, তখন কিন্তু এই কনসেপ্টটা লাগে, এই কনসেপ্টটা লাগে। খেয়াল করো 15 জন উভয় বিষয়ে ফেল করে, এটা কিন্তু ইন্টারসেক্টিং পার্টটা। বুঝো যে প্রবাবিলিটি অফ গণিত কেন লিখতেছি, ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বোথ তুমি ফেল করছো, এখানে ফেলেরটা আমি বুঝাচ্ছি, বাংলায় লিখে নিবা গণিত ও পরিসংখ্যানে ফেল করার সম্ভাবনা, কমা দিয়ে এই নোটেশন, তাইলে তো টিচার বুঝে যাবে। তাহলে এই যে পার্টটা সেটা বলা আছে 15, বুঝছি? অ্যান্ড খেয়াল করো এটা কিন্তু কমন পার্টটা, এই যে এই কমন পার্টটা হচ্ছে 15 গেল। এখন পরিসংখ্যানে ফেল করছে 25 জন, এই 15 জন তো কমন, তাহলে এছাড়া আর বাকি কি 10 জন আছে না? এটা কি বুঝো? এছাড়া এই যে রেড পার্টটা যেটা কমন নাও, এটা কিন্তু 10 জন, তাইলেই দেখো 10 আর 15তে আলটিমেটলি 25 আসবে। এগুলো ছোটবেলার পড়ারে ভাই, তাও এগুলো এক্সপ্লেন করতেছি। আচ্ছা, একইভাবে গণিতে বলা কয়জন? 45 জন, বাট 15 জন তো কমন, দুই বিষয়ে ফেল করছে। তাহলে এই যে ভায়োলেট যে পার্টটা, ভায়োলেট তো না, এটাকে কি জানি বলে, পার্পল যে পার্টটা, এটা কিন্তু 30। বলো আমার কথাটা বুঝছি কিনা? অ্যান্ড এখান থেকে সলভ করা দেখো কত ইজি হয়ে যাবে। বলছে কি বলো, পরিসংখ্যানে পাস কিন্তু গণিতে ফেল, জাস্ট ভেন চিত্র দেখে দেখে উত্তর দেওয়া যায়। দেখো পরিসংখ্যানে পাস করছে, গণিতে ফেল, তাহলে গণিতে ফেল কয়জন? এই যে 30 জন, এবং এরা কিন্তু পরিসংখ্যানে পাস করছে। খেয়াল করো, আমি যদি বলে দিতাম 45, তাইলে কিন্তু তার মধ্যে ইন্টারসেক্টিং পার্টও আছে, বাট এই 30 জন শুধু গণিতে ফেল করছে, পরিসংখ্যানে ফেল করে নাই। তাহলে প্রবাবিলিটি কি হবে? 30 জন ফেল করছে কতর মধ্যে? 250-র মধ্যে। এই ভুল করো না, আগের বারে দেখো সম্ভাব্যতা দেওয়া, তাই ফর্মুলায় বসাই দিলে কাজ হয়ে গেছে। এবার কিন্তু কাউন্ট দেওয়া, তাহলে তোমার অনুকূল ফলাফল হচ্ছে 30টা। এই 30টা কেন? এই 45 জন গণিতে ফেল, বাট এই 15 গণিত আর পরিসংখ্যান দুইটাই ফেল, তাহলে আমি এই 15 বাদ দিয়ে দিই, শুধু এই 30 নিলে সেটা গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস। তাহলে উত্তর কিন্তু দেখো সিম্পলি হবে, আমরা এভাবে নিতে পারি যে ম্যাথে ফেল করছে কিন্তু পরিসংখ্যানে পাস করছে। দেখো আমি কমপ্লিমেন্ট দিছি, কেন? কারণ আমরা কিন্তু ধরে নিছি কমপ্লিমেন্ট ছাড়াগুলো ফেল, তাইলে কমপ্লিমেন্ট দিলে সেটা কি পাস বোঝায়। ওই আনসারটাই হলো আমাদের ও মানে এবং, এই জন্য কিন্তু ইন্টারসেকশন দিছি। ওই উত্তরটাই হচ্ছে আমাদের 30 ডিভাইডেড বাই হচ্ছে 250, ভাগ করে দাও কত হবে? 3/25। এই হলো আমাদের উত্তর। আর যারা ধরো লিখে করতে চাও, ফর্মুলা লিখে করতে চাও, তারাও কিন্তু করতে পারবে, নতুন কিছু না, আগের মতো সূত্র নিবা, নিয়ে এটা থেকে বুঝতে হবে যে পরিসংখ্যানে পাস গণিতে ফেল, এই যে এটার মানে কি? প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন পি বার, মানে হচ্ছে বলো পি বার মানে কি? পুরো সার্বিক সেট থেকে পি কে বাদ দিয়ে দাও, পি কে বাদ দিয়ে দিলে, পি তো নাই, পি কোত্থেকে লিখলাম? এস লিখতে যে ওই যে পরিসংখ্যান তো সরি পরিসংখ্যান তো স্ট্যাটিস্টিক্স, ওইটা লিখে দিছি আর কি। এই যে এম ইন্টারসেকশন, এটা হলো স্ট্যাটিস্টিক্স বার, এটা কি হবে? কিছুই না, প্রবাবিলিটি অফ এম থেকে বাদ দিয়ে দিতে হবে ওই দুইটার যে ইন্টারসেক্টিং পার্টটা, এই যে জাস্ট এটা করে দিবা ফর্মুলা দিয়ে। পুরোটা কত হবে বলো? পুরোটা 45, সেখান থেকে বাদ যাচ্ছে আমার কত? 15, তাহলে থাকতেছে 30। বুঝো না? প্রবাবিলিটি মানে কি? আবার টোটাল কাউন্ট দ্বারা ভাগ দিতেছো। এই যে দেখো এটা হলো আমাদের 45 ডিভাইডেড বাই 250 মাইনাস এটা কত? 15 ডিভাইডেড বাই 250, তাহলে ফাইনালি কিন্তু 30 ডিভাইডেড বাই 250, ওই সেম জিনিস চলে আসবে।
আমি সাজেস্ট করি সবসময় যে ফর্মুলা দিয়ে করতে হবে তা কিন্তু নেসেসারি না, তুমি এখান থেকে কথার মাধ্যমে বের করে ফেলো, তাহলেও কিন্তু হলো। আশা করি বুঝছি। আমরা পরেরটাই যাই। এখানে দেখো সিমিলার কোয়েশ্চেন, 200 জন পরীক্ষার্থী, এবার এখান থেকে বের করতে বলছে গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস। সেম না বলো তো? মাত্র যেটা করলাম, তাহলে আমরা ইফেক্টিভ ওয়েতে চলো কুইকলি এটা সলভ করে ফেলি। অনেক স্লোলি যাচ্ছি জাস্ট কনসেপ্টগুলো আয়ত্ত করার জন্য, বাট এখন কুইকলি আমরা সলভ করে ফেলি। আমাদের কি কি আছে এবারও? গণিত আর পরিসংখ্যানই আছে। তাহলে আমি নিয়ে নিচ্ছি আমাদের ম্যাথস আর পরিসংখ্যান হলো স্ট্যাটিস্টিক্স। আমি তো আবার বলতেছি, আমি যেটা বসাচ্ছি সেটা ফেইলের কাউন্ট। তাহলে এই বৃত্তের বাহিরে এরা সবাই কিন্তু পাস করছে, বুঝছো? আর একদম প্রথমে যখন পড়তেছিলাম এই যে এখানে কিন্তু পাশেরগুলা নিছি ভিতরে আর বাহিরে ছিল ফেইল। সো পুরোটাই হচ্ছে তুমি যেটা ধরতেছো সেটার রেসপেক্টে সলিউশন, আর কিছুই না। ওকে, আমি বলছিলাম কমন পার্টটা আগে নিতে হয়। 10 জন উভয় বিষয়ে ফেল করছে, গণিতে করছে 40 জন, মানে এই পার্টে কত আছে 30, আর ওই পার্টে তাহলে কত থাকবে 10। বলছে প্রশ্নে কি গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস, তাহলে বলো বোঝা যাচ্ছে কিনা? গণিতে ফেল করছে, পরিসংখ্যানে পাস, কি রে এটা তো আগের কোয়েশ্চেনই, সেম আগের কোয়েশ্চেন না? তাহলে কয়জন বলো? 30 জন ডিভাইডেড বাই টোটাল কত 200, তাহলে উত্তর আসবে এবার 3/20, এই আর কি। তাহলে প্রবাবিলিটি অফ গণিতে ফেল কিন্তু স্ট্যাটিস্টিক্সে পাস। আমরা ফেল বোঝাচ্ছি এম আর এস দিয়ে, তাহলে এস প্রাইম মানে কি? ফেইলের উল্টা, মানে পাস করছে। এই আর যারা ফর্মুলা দিয়ে করতে চাও, এটা ইন্টারসেকশন, এটা এই গত ক্লাস যারা করছো তারা কিন্তু জানার কথা এই ফর্মুলা কিভাবে আসছে। এই যে এটা সমান যে এটা লেখা যায়, অনেকে কিন্তু কোয়েশ্চেন করতে পারো কমেন্টে বা নাও বুঝতে পারো। গত ক্লাসটা লাস্টের দিকে কিন্তু আমরা এই সেম ম্যাথ করে আসছি, ওইটা করলেই হয়ে যাবে। তাহলে এখানে কত ছিল? এখানে ছিল হচ্ছে 40/200 মাইনাস 10/200, লাস্টে চলে আসছে 30/200 মানে 3/20। তাহলে আশা করি এই পার্টের এই টাইপের প্রশ্নে কারো কোনো প্রবলেম হবে না। সেটা তোমাকে সম্ভাবনা দিয়ে দেখ অথবা আমাদের কাউন্ট দিয়ে দেখ, সম্ভাবনা আমরা বের করতে পারবো। ওকে, খেয়াল করে এখানে কি বলা হয়েছে, একটা জরিপ করা হয়েছে, সেখান থেকে দেখলাম হলো 80% মানুষ হচ্ছে ইত্তেফাক পড়ে, আচ্ছা। 70% লোক হচ্ছে প্রথম আলো পড়ে, আচ্ছা। আর 60% হচ্ছে উভয় পত্রিকা পড়ে। দেখো অনেকে ভাববে ভাই এটা ডিফারেন্ট কিছু, এটা কিন্তু প্রবাবিলিটি দেওয়া, পার্সেন্টেজ মানে প্রবাবিলিটি, বুঝি? পার্সেন্টেজ মানে কিন্তু প্রবাবিলিটি। তার মানে আমার ইত্তেফাক পড়তেছে, ধরো প্রবাবিলিটি অফ আই সেটা হচ্ছে 0.8, 100 দিয়ে ভাগ করে দাও। প্রথম আলো পড়তেছে পি অফ পি ধরলাম, সেটা কত বলো? 0.7। উভয়টা পড়ে মানে প্রবাবিলিটি অফ পি ইন্টারসেকশন হচ্ছে ইত্তেফাক, সেটা কত হবে? আমাদের দেওয়া আছে কিন্তু, কই? এই যে উভয় পত্রিকা পড়ে, প্রথম আলো এবং, তাহলে কত? 0.6। আমাদের বলছে যে একজনকে নিরপেক্ষভাবে বাছাই করলাম, ইত্তেফাক অথবা প্রথম আলো। বলো তো, ইত্তেফাক অথবা প্রথম আলো এটার মানে কি? ইন্টারসেকশনের জায়গায় এখন জাস্ট ইউনিয়ন হবে। আগে দুইটাই পড়তেছে তাই ইন্টারসেকশন, এবার জাস্ট কি ইউনিয়ন। এন্ড এটার সম্ভাবনা বের করতে বলছে। বলো এটা জাস্ট আমাদের সিম্পল ফর্মুলা কিনা? জাস্ট কিন্তু সিম্পল ফর্মুলা। এই প্রত্যেকটা ম্যাথ হলো এই টাইপের, তোমার সূত্র তোমার জানা আছে, আসলে যে কথা আর অঙ্ক নিজে থেকে এটা অ্যাপ্লাই করতে পারতে হবে। তাহলে আমি কি আর ভ্যালু বসাবো? আচ্ছা বসাই, যোগ 0.7 মাইনাস 0.6 কত হয় বলো? 0.2 যোগ এত 0.9 আসতেছে কিনা চেক করে দেখো তো। 0.9 চলে আসার কথা, আশা করি বুঝছি। আমরা চলো পরেরটায় যাই। কি বলা হয়েছে? একটা মহানগরীতে একটা জরিপের মাধ্যমে দেখা গেল কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে, খেয়াল করো, কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে 95% হচ্ছে ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে আর 10% হচ্ছে আইবিএম কম্পিউটার ব্যবহার করে। দৈব চয়নে একজন কম্পিউটার ব্যবহারকারী নির্বাচন করলে আইবিএম নয় এমন ল্যাপটপ ব্যবহারের সম্ভাবনা কত? তুমি কি বুঝতে পারছো? এখানে কিন্তু যে জরিপ দেখানো হচ্ছে সেখানে সবাই কম্পিউটার ব্যবহার করে তাদেরকে নিস, এখানে এটা ভাবা যাবে না যে তারাও আছে যারা কম্পিউটার ব্যবহার করে না, না, পুরোটার মধ্যেই নিছি কম্পিউটার যারা ব্যবহার করে। তার মধ্যে দুইটা সেগমেন্ট, একটা কি ল্যাপটপ আর একটা হচ্ছে আইবিএম। ল্যাপটপ কম্পিউটার আর আইবিএম কম্পিউটার। আমি মনে করি এটা একটু যদি আমি ভেন চিত্রটা নেই তোমাদের বুঝতে ইজিয়ার হবে, মানে বোঝার জন্য ভেন চিত্রের বিকল্প কিচ্ছু নাই, বিশ্বাস করো। এবং সেট যারা ভালো পারো এমনিই পারবা। তাহলে এটা ধরো ল্যাপটপ আর এটা হলো আমাদের আইবিএম। এখন যেটা বলা পি অফ প্রবাবিলিটি অফ এল সেটা হলো 95%, মানে এই পুরোটা। আর প্রবাবিলিটি অফ আইবিএম ধরলাম আই, সেটা হলো 10%, 95%কে তাহলে এত বাই 100 ধরো, এটা হলো 10/100 ধরো। এই অ্যান্ড ঝামেলা হলো দুইটার ইন্টারসেক্টিং যে পার্টটা সেটা কিন্তু আমরা জানি না, বের করব কিভাবে? আমি অ্যাটলিস্ট এটা জানি যে দুইটা মিলায় 100%, কারণ কি বললাম এর বাহিরে এখানে আসলে কোনো মানুষ নেই। কারণ আমি যাদের জরিপ নিছি তারা সবাই কম্পিউটার ব্যবহার করে, খেয়াল করো, কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে 95% ল্যাপটপ আর 10% হচ্ছে আইবিএম। তার মানে এই দুইটা মিলিয়ে 100, আমি শিওর। মিলিয়ে 100 মানে কি তুমি কি বুঝো? এই যে এই পুরোটার কথা বলতেছি, এটাও এবং এটাও, এটা কি ইউনিয়ন বুঝাচ্ছে না?
আমার কথাটা কি বুঝছো? ইউনিয়ন বুঝাচ্ছে না? অর্থাৎ আমাদের প্রবাবিলিটি অফ ল্যাপটপ ইউনিয়ন IBM এই পুরোটা হলো 100%, কারণ এর বাইরে কোনো মানুষ নেই, শতাংশ দিয়ে লিখলাম। তাহলে এটা মানে কি? প্রবাবিলিটি অফ I যোগ প্রবাবিলিটি অফ L মাইনাস হলো দুইটার যে ইন্টারসেকশনটা, সেটা সমান হচ্ছে 100। তাহলে কি চলে আসবে? এটা তো আমরা জানি, পার্সেন্টেজেই বসাই। চলো, এটা হলো 10 যোগ 95 মাইনাস হলো সামথিং একটা এক্স ধরলাম, এটা সমান কিন্তু 100। দেখো কত আসবে? 105, পরে এক্স ওই পাশে গেলে 5 আসবে, এক্স হলো 5। এই দেখো কাজ হয়ে গেছে। এক্সটা কি? এক্সটাই কি আমাদের প্রবাবিলিটি অফ দুইটার ইন্টারসেক্টিং পার্ট ছিল, সেটাই 5 আসছে। এবং খেয়াল করো, এটা যদি আমার 5 হয় তাহলে বলো তো শুধু এই পার্টটা কত হবে? 90 না? কারণ ল্যাপটপ টোটালি 95, 5% হচ্ছে কমন, দুইটাই ব্যবহার করে। অনেকে বলতে পারো ভাই আমি শুরুতে দেখে বুঝবো কিভাবে কমন পার্ট আছে, কোনো তো ক্লু নেই। ভাই কমন পার্ট না থাকলে 105% হয়, কোনো কিছু 100%-এর বেশি পসিবল না। দ্যাট মিনস অবশ্যই কমন পার্ট আছে, বুঝছো? আর এটা এই পাশে কত হবে? 5। কারণ কি? দুইটা মিলিয়ে ওর পুরো যে পার্টটা, পুরোটা IBM-ই তো 10%, এই 5% তো কমন। এবার প্রশ্ন দেখো, বলছে IBM নয় এমন ল্যাপটপ। তাহলে IBM নয় এমন ল্যাপটপ বলো তো 90% না? প্রশ্নেই দেখো উত্তর দেখা যাচ্ছে, IBM নয় এমন ল্যাপটপ কিন্তু 90%। অনেকে ভাবতে পারো ভাইয়া 90 কেন আনসার হচ্ছে? যে আমি পার্সেন্টেজে করতেছি তো 100-তে 90, উত্তর কি হবে? 90/100, ওই 90%। বুঝছি? তাহলে এটাকে এভাবে লেখা যায়, প্রবাবিলিটি অফ IBM নয় কিন্তু কি আমাদের ল্যাপটপ, এমন ল্যাপটপ। তো জাস্ট কিছুই না, ল্যাপটপ থেকে বাদ দিয়ে দিবা কি? দুইটার ইন্টারসেক্টিং পার্ট। এই যে যার ইয়ে হয়, এটাকে কি বলে? কমপ্লিমেন্ট হয়, সেটা মানে ইয়েতে আসে, ইন্টারসেকশনে আসে। বাট যার কমপ্লিমেন্ট নাই তার থেকে কিন্তু বাদ যায়। এভাবে মনে রাখতে পারো, বারবার সেট থিওরি দিয়ে মনে না করে এভাবে কিন্তু মনে রাখতে পারো। খেয়াল করে দেখো, এখানে এস এর কমপ্লিমেন্ট ছিল, তাই দেখো এম থেকে অলওয়েজ বাদ যাচ্ছে। এভাবে করে শর্টকাটে ফর্মুলা মনে রাখতে পারো, যারা ভুলে যাও আর কি। আর ফর্মুলা লাগে না, ফর্মুলা হচ্ছে যে তোমরা প্যারা খাও যে ভাই রিটেনে কীভাবে লিখবো, দ্যাটস ওয়াই জাস্ট দেখাইতেছি আর কি। তাহলে 95 মাইনাস আমরা মাত্রই দেখলাম কমন পার্টটা 5, তাহলে দেখো চলে আসবে কিন্তু 90। তাহলে এই প্রবাবিলিটির আনসার কত? 90%। বুঝাইতে পারছি? অলরেডি। পরেরটায় দেখি কি বলছে। একটা সমীক্ষায় দেখা গেছে এখানে দেখো অনেকগুলো সাবজেক্ট, কিছুই না, এতক্ষণ যা করছি তাই। এবার 3টা সাবজেক্ট দিয়ে দিছে। কি কি আছে? আমার বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে। মানে একটু ছোট্টবেলার সেটের এই ফর্মুলাটা মনে করো তো। ধরো বাংলা ইউনিয়ন, ম্যাথ ইউনিয়ন, ইংলিশ, এটা সমান কি ছিল? প্রথমত ইন্ডিভিজুয়ালি যোগফলগুলো নাও, এই, এরপর হচ্ছে এই, আর কি আছে? ম্যাথ গেল। এরপর বিয়োগ যাইতো কমন পার্টগুলো দুইটা দুইটা করে, ম্যাথের সাথে ধরো ইংলিশ নিলাম, গেল। এরপরে ম্যাথের সাথে লিখতেছি কি বলতো, ম্যাথের সাথে বাংলা নিলাম, এবং সব শেষে বাংলার সাথে ইংলিশ নিলাম। এই যে বাদ দিতে যে একটা পার্ট তুমি একবার বেশি বাদ দিয়ে ফেলছো, তাই তখন আবার এক্সট্রা যোগ করতে হইতো 3টার যে ইন্টারসেকশন। মনে পড়ে ছোটবেলার এই ফর্মুলা? বাংলা, এই জাস্ট সেটাই লিখলাম। একটু খেয়াল করে দেখো, এই যে বলছে শুধু বাংলার 40, এইটার ভ্যালু কি 40 না? প্রবাবিলিটি অফ বাংলা। যদি এটা প্রবাবিলিটি না, প্রবাবিলিটিতে কি হয়? 100 ডিভাইডেড বাই আবার দিতে হবে, এই যে 40/100 দিতে হবে। প্রত্যেকটার নিচেই তো 100 দ্বারা ভাগ হবে, মোট ফলাফল সংখ্যা, বুঝতেছি তো। আর ইংলিশেরটা কত দেখো, ইংলিশ হলো 35, তাহলে 35/100। এরপরে ম্যাথ কত দেখো 20, তাহলে 20/100। বিয়োগ যাবে দেখো দুইটাতেই একই সাথে পাস করছে। দেখো বাংলা ও ইংরেজি, এটা হলো 17, এই যে বাংলা ও ইংরেজি 17/100। খেয়াল করো ইংরেজি আর গণিত দুইটাতেই, ইংরেজি আর গণিত সেটা হলো 7 জন, 7/100। গণিত আর বাংলা এটা হলো 6 জন, 6/100। প্রবাবিলিটি নিচ্ছি দেখে অনুকূল ফলাফল বাই টোটাল ফলাফল সেটা লিখতে হচ্ছে। ওকে, আর এটা হলো 3টার ইন্টারসেকশন। ওইটাই কিন্তু চাইছে যে বাছাই করলে 3 বিষয়ে ফেল। আচ্ছা 3 বিষয়ে ফেল চাইছে, আমরা বের করতেছি দেখো 3টাতেই পাস করতেছে, 3টাতেই পাস, 3টাতেই পাস। আর এটাই বলো তো 100 না? এটাই কি 100 না? টোটাল যে শিক্ষার্থী, এই যে টোটাল 100 জন শিক্ষার্থী, এটাই তো 100 হওয়ার কথা, তাই না? এই পেন পড়ে গেছে, তার পেন পড়ে গেছে। তুমি বলতে পারো ভাইয়া এর বাহিরে কি কেউ থাকতে পারে না? এর বাহিরে কি কেউ থাকতে পারে না? এর বাহিরে আসলে কেউ নাই। কারণ দেখো আমরা যদি যোগ করি 60 95 না, হ্যাঁ এই যে দেখো বোঝা যাচ্ছে, খেয়াল করো 40, এটা যোগ করো কত হবে 75, আর ওই 20 যোগ করো 95। 3 বিষয়েই পাস করছে, এটা কিন্তু দেওয়া, 3 বিষয়েই পাস করছে, এটা কিন্তু 5 জন। তাহলে এইটার ভ্যালু কিন্তু 5 দেওয়া আছে, 5/100। তার মানে ভাইয়া যেটা অ্যাজিউম করছি যে টোটাল 100, সেটা কিন্তু এটাকে বোঝাচ্ছে না, এর বাহিরে ছাত্র আছে, তাই না? তাহলে এই টোটালটাই কিন্তু আমরা ভ্যালু পাচ্ছি প্রবাবিলিটি অফ বাংলা অথবা ইংলিশ অথবা হচ্ছে
ম্যাথ। আমি যদি এই ক্যালকুলেশনটা করি, প্রবাবিলিটি অফ বাংলা অথবা ইংলিশ অথবা ম্যাথ, এটা চলে আসতেছে হচ্ছে ভাইয়া ক্যালকুলেট করলে পাচ্ছি 70/100, মানে টোটাল সাম করলে 70 আসে, আর প্রত্যেকটাকে তো 100 দ্বারা ভাগ করাই হয়েছে। এখন এটা কি মিন করে দেখো তো, বাংলায় অথবা ইংলিশে অথবা ম্যাথে, মানে কোনো না কোনো বিষয় তো পাস করছে, যে কোনো একটাই হলে পাস করছে, অথবা দুইটাতেই পাস করছে, অথবা তিনটাতেই পাস করছে। আবার দুইটায় পাস করলে বাংলা ম্যাথ বা বাংলা ইংলিশ বা ইংলিশ ম্যাথ যে কোনোটা হতে পারে, বাট ইউনিয়ন মানে কিন্তু কমপক্ষে একটা হলেও পাস করছে। তাহলে আমাদের চাইছে যে তিনটাতেই ফেল কারা কারা করছে, এই সেটের পুরো বাহিরে যারা। এবং ভেনচিত্রে মনে করে দেখো, এই ইউনিয়ন নিলেই কিন্তু সেটের ভেতরের সব তুমি পেয়ে গেছো, এই যে ভেতরের সব। তুমি যদি পাস নিয়ে কাজ করো, এরা সবাই হইলো পাস, আমি কিন্তু ওই ম্যাথের সাপেক্ষে বলতেছি। তাহলে এই বাহিরে সবাই কি ফেল না? তাহলে এই বাহিরেই কয়জন আছে? 70/100, এটার জাস্ট পূরক করে দিলেই কাজ শেষ। তাইলে তিনটাতেই কিন্তু ফেল করছে। আমি যদি বলি প্রবাবিলিটি অফ ম্যাথেও ফেল করছে ইন্টারসেকশন, বাংলায়ও ফেল করছে ইন্টারসেকশন, ইংলিশেও ফেল করছে, সেটা জাস্ট হবে 1 - 70/100 বা 30/100। আশা করি বুঝাইতে পারছি। এটা কিন্তু সেট দিয়ে করা যায়, মানে ভেন চিত্র দিয়ে করা যায় আর কি। দেখাবো, চলো একবার একটু এটা ভেন চিত্র দিয়ে দেখি আর কি। কিন্তু প্রথমে অ্যাজিউম করছিলাম যে ওইটা 100, ভাবছি টোটালটাই ভিতরে, মানে অনেক সময় হয় না যে টোটালটাই ভিতরে, যেমন এই যে এই পার্টিকুলার ম্যাথ যখন করছি পুরো 100%ই তো ভিতরে, খেয়াল করে দেখো পুরোটাই 100, এই বাইরে কিচ্ছু নেই, ওইটা অ্যাজিউম করে ফেলছিলাম, বাট আসলে তা না, কারণ এটারও কিন্তু ভ্যালু দেওয়া, আমি এটা খেয়াল করছিলাম না, এই যে 5। তাহলে এটাই একমাত্র আননোন ছিল, এটাই বের হলো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এটাকে কিন্তু চাইলে তুমি এর মাধ্যমেও বের করতে পারো, কি বলে ভেন চিত্র থেকে আমরা সলভটা করতে পারি। চলো একটু ট্রাই করি, সুন্দর হবে আর কি বিষয়টা। তাহলে এখানে তো 3টা সেট লাগবে, এইটুক তো বুঝছো, 3টা সেট কিন্তু লাগবে, তাই আমি একটু ছোট ছোট করে নিলাম। এই ধরো মোটামুটি 2টা হয়েছে, আরেকটা তৃতীয় বৃত্ত লাগবে, এই ধরো আমাদের তৃতীয় বৃত্ত। গেছে, চলো ডেটাগুলো বসাইতে হবে। প্রথমে কি বলছিলাম, একদম কমন যে পার্ট সেটা বসাইতে হবে। তাহলে ধরো বাংলা, ম্যাথ, এটা হলো ইংলিশ, এখানে 3টার কমন পার্ট লাগবে, মানে এই যে দেখো এই জায়গাটা 3টারই কমন পার্ট, এটা হলো 5, এটা হলো কত 5। এবার চলো অন্য দুইটা যে কমন সেটাই যায়, বাংলা ইংলিশ 17, তাহলে বাংলা ইংলিশ 17, এখানে কিন্তু হবে 12, কেন 5 জন তো এই যে অলরেডি আছে, গেল। এরপর ইংলিশ ম্যাথ 7 জন, তাই না? বাট এখানে বসবে 2, কারণ 5 আর 2 তো 7 হয়ে গেছে। আর বাংলা গণিতে হলো 6 জন, তাহলে বাংলা গণিতে 1 জন এখানে আছে, এখানে হবে আর 1 জন, বুঝছি। দেন ফাইনালি কি আছে দেখো, বাংলায় 40 জন, তাহলে 12 5 17 রেখে কত 18, তাহলে বাংলায় হবে কত আরও 22, তাহলে টোটালি 40 হবে। ম্যাথে খেয়াল করো, অলরেডি 6 আর 2 8টা হয়ে গেছে, তাহলে ম্যাথে আমাদের লাগবে কত দেখো, ম্যাথ হচ্ছে 20 জন, 8টা হয়ে গেছে, তাহলে এখানে হবে 12। ইংরেজিতে পাস করছে 35 জন, অলরেডি এখানে 17 আর 2 19, তাহলে 35 হতে হলে 16 লাগবে। এই সবগুলো যদি তুমি যোগ করো, আমি ক্যালকুলেটর নিছি, 22 যোগ 12 যোগ 5 যোগ 1 যোগ 2 যোগ 12 যোগ 16, পুরোটা করলে 70 আসতেছে। তাহলে এটার বাহিরে যারা আছে, এই যে বাইরের 30, এই 30ই বলো তো 3টাতেই ফেল করছে না, মানে একটার মধ্যেও নাই, 3টাতেই কিন্তু ফেল করছে, বুঝছি। তাহলে ভেন চিত্র দিয়ে দেখো ইজিলি বের করে ফেলা যায়, সেটাই আমরা ফর্মুলা দিয়ে এভাবে বের করতে পারি, আর কিছুই না, বুঝছি। ওকে, পরেরটায় যাচ্ছি, খেয়াল করো। ঢাকা আরিচা সড়কে সাপ্তাহিক যে দুর্ঘটনার সম্ভাব্যতা, সেটা 5-এর ভিতরে 2, মানে তুমি 5 বার যাওয়া আসা করলে 2 বার অ্যাক্সিডেন্ট হয়, এটা কিন্তু খুবই বাজে অবস্থা। 5-এর ভিতরে 2, তাহলে আমি প্রবাবিলিটিটা যদি ভালো মতো লিখি, ধরো ঢাকা আরিচা, এটা কি বলা, যশোর খুলনা, তাহলে ঢাকা দিয়েই লিখলাম। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু সেটা ধরছি 2/5, তুমি লিখবা বাংলায় ঢাকা আরিচা সড়কে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা P of D সমান হচ্ছে 2/5, গেল। আবার যশোর খুলনা, ধরো যশোর লিখলাম, সেই জায়গাতে আমাদের 15 বারে একবার, এটা একটু বেটার, তাহলে 1/15। প্রবাবিলিটিগুলো বের করতে পারি কিনা ইনিশিয়ালি, এটা কিন্তু লাগবে। আচ্ছা, এখন ওই 2টি এলাকার যে কোনো একটিতে সাপ্তাহিক দুর্ঘটনা ঘটবে, এটা সম্ভব না, তুমি কি বুঝছো? আবার এই যে দেখো যে কোনো একটি, মানে এমনও হইতে পারে যে ঢাকা থেকে আরিচা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ না করুক, এরপরে যশোর থেকে খুলনা এখানেও ঘটছে, অথবা যে কোনো একটাই ঘটছে, অথবা কোনোটাই ঘটে না, ওটা হওয়া যাবে না, মানে যে কোনো একটা, না হয় 2টা, 3টা কেস দেখো, হয় এখানে ঘটবে, না হয় এখানে ঘটবে, আর না হয় কোথাওই ঘটবে না। তার মানে কি ইউনিয়ন না? ইউনিয়নের ফিল পাচ্ছ না? দ্যাট মিনস আমাদের বের করতে দিছে প্রবাবিলিটি অফ ঢাকারটাতেও ঘটবে অথবা খুলনাটাতেও ঘটবে। কই গেল যশোর, এই যে ইউনিয়ন বোঝাচ্ছে। তাহলে প্রবাবিলিটি অফ ডি ইউনিয়ন জে, সেটা কি হবে, প্রবাবিলিটি অফ ডি যোগ প্রবাবিলিটি অফ জে মাইনাস হলো প্রবাবিলিটি অফ দুইটার যে ইন্টারসেকশন। এনে মজার পার্টটা এটাই,
বলতো ইন্টারসেকশনটা কি হবে? ইন্টারসেকশনটা কি হবে? আমাদের কিন্তু ভ্যালু দেওয়া নাই, আগে দেওয়া থাকতো। ইন্টারসেকশন হবে এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল। কেন জানো? এই দুইটা ঘটনা পুরোপুরি স্বাধীন। মানে তুমি ঢাকা আরিচায় অ্যাক্সিডেন্ট করছো কি করো নাই, মানে তুমি তো না, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি হচ্ছে না সেটার কোনো ইম্প্যাক্ট যশোর খুলনা রোডে নাই। এটা কিন্তু পুরোপুরি স্বাধীন ঘটনা। তাহলে আমি এখানে একটু বলে দেই, এখানে পুরোপুরি স্বাধীন ঘটনা নিয়ে বলা হয়েছে। স্বাধীন ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট ঘটনার ইন্টারসেকশন নেওয়ার সময় আমরা গুণ করতে পারি। দুইটা একই সাথে ঘটতে হইলে আমরা কি বলতে পারি বলো? গুণ করতে পারি। আশা করি বুঝছো। তাহলে চলো এখন জাস্ট ভ্যালু বসাবো। কি কি আছে? 2/5 যোগ 1/15 মাইনাস হলো 2/5 ইন্টু 1/15। এটাকে আরেক নিয়মে আমি করাবো, বুঝছো? পুরো নিয়মেও করাইতে চাই। আগে এই ক্যালকুলেশনটা করি। 2/5 যোগ হচ্ছে 1/15 মাইনাস করব হচ্ছে সেই 2/5, তার সাথে গুণ হবে 1/15। তাহলে আসতেছে হচ্ছে 11/25। তোমরা একটু চেক দিয়ে ফেলো, এরকমই আসার কথা। 11/25 এটা আসতেছে। চলো পূরক নিয়মে করাই। পূরক নিয়ম মানে কি দেখো, এখানে বলতে যে যে কোনো একটিতে দুর্ঘটনা ঘটবে। আমি যদি এটা বের করি যে দুর্ঘটনা ঘটবেই না এবং সেটাকে এক থেকে বাদ দিয়ে দিই, তাহলেই হয় কিনা? কারণ যে কোনো একটাতে ঘটবে, এই কেসটার বাহিরে একমাত্র আর একটা কেসই আছে যে ঘটবেই না, পরে 1 থেকে ওটা বাদ দিলে কিন্তু কাজ শেষ। ঠিক যেমন দেখো আগের ম্যাথটায় কি ছিল, যে পাস করছে 70 জন, 1 থেকে বাদ দাও, মানে এখানে শতকরা নিতেছি আমরা, তাহলে 100 থেকে বাদ দাও, 100 থেকে বাদ দিলে দেখো 30 পাওয়া যায়। বুঝো নাই ওই ঘটনাটা আর কি। তাহলে আমরা একটু বের করি চলো, যে দুই জায়গাতেই দুর্ঘটনা ঘটে নাই। কি বললাম? দুই জায়গাতেই দুর্ঘটনা ঘটে নাই। তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যদি এমন হয়, না ঘটার মানে প্রাইমটা কত হবে? 3/5। একের থেকে বিয়োগ করে দাও, শেষ। একইভাবে যশোর রুটেও দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা কি হবে? 14/15। আর আমি কি চাচ্ছি? প্রবাবিলিটি অফ ডিতেও না ঘটুক এবং জেতেও না ঘটুক, ঢাকারটাতেও না ঘটুক, যশোরেরটাতেও না ঘটুক। তাহলে কি দুইটার মধ্যে গুণ না? এটা তো ইন্ডিপেন্ডেন্ট এবং হচ্ছে, তাহলে জাস্ট গুণ সিম্পলি। তাহলে আমি যদি গুণ করি দেখো তো কত আসবে? 3 5 5 5 কত? 25। তাহলে 14/25 আসে। আর আমাদের উত্তর তো এটা না, আমাদের দরকার তো এটা। তাহলে কি করবো? এটাকে 1 থেকে জাস্ট বাদ দিয়ে দিব। 1 থেকে 14/25 বাদ দাও, আসলে কিন্তু 11/25 আসবে। আসলে এটা আসবে। করে দেখো নিজেরা, নিজেরা করলে দেখবে এক্স্যাক্টলি ওইটা আসতেছে। আশা করি বুঝছি। সো এইভাবে অনেকগুলা ভাবনা চিন্তা করা শিখতে হবে, বুঝতে পারছি। আর সেটের নলেজটা ক্লিয়ার করে ফেলো, দেখবে এগুলো কোনো ম্যাথই মনে হচ্ছে না, কোনো ম্যাথই মনে হচ্ছে না। আচ্ছা, এই যে খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো এই ম্যাথটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনার। শর্তাধীন সম্ভাবনা, অনেকেই দেখবা শর্তাধীন সম্ভাবনা পুরোপুরি আলাদা টাইপ করে পড়ায়। বাট আমি কি করব? আলাদা টাইপগুলার, মানে আমি টাইপ ভিত্তিকভাবে সলভ করাচ্ছি। প্রত্যেকটা টাইপের শর্তাধীন সম্ভাবনার যে ম্যাথ, সেটা হঠাৎ করে চলে আসবে। কারণ কি, পরীক্ষা যখন আসবে তোমাকে কি বলবে যে এই এটা শর্তাধীন সম্ভাবনার ম্যাথ, ওইটা ওই ফর্মুলা দিয়ে কর, বলে দিবে না কিন্তু। সো করা পারতে হবে। দেখো আগের মতোই, ওই যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আগে কি করছে? পাস করছে, ফেল করছে। এবার ক্রিকেট ফুটবল খেলা, আগে দুইটা সাবজেক্ট ছিল, এখন ক্রিকেট আর ফুটবল, সেম টাইপের ম্যাথ কিন্তু। বাট এবার শর্তাধীন কেন দেখো, 1 নম্বরে বলছে যদি ছেলেটি ক্রিকেট খেলে, যদি ছেলেটি ক্রিকেট খেলে, মানে তুমি অলরেডি জানো যে ছেলেটা ক্রিকেট খেলে, তার রেসপেক্টে ফুটবল খেলার সম্ভাবনা, এটা কিন্তু এখন নর্মাল না, এটা কিন্তু ডিফারেন্ট। তার মানে আমি ধরো ক্রিকেট খেলাকে সি ধরলাম, প্রবাবিলিটি অফ সি এই, আর ফুটবল খেলাকে ধরো প্রবাবিলিটি অফ এফ ধরলাম। তাহলে 1 নম্বরে বলো তো আমাদের এটা বের করতে দিছে কিনা? প্রবাবিলিটি অফ ফুটবল খেলে ওয়েন আমি অলরেডি জানি যে ক্রিকেট খেলে, অলরেডি জানি যে ক্রিকেট খেলে। তাইলে এটার মিনিং কি ছিল? দেখো অনেকে ফর্মুলা লেখায় তোমাকে, আমি ফর্মুলা দেখো তোমাকে বুঝায় বুঝায় লেখাবো, আগেও শিখছি আবার শিখবো। বলো এটার মিনিং কি? অলরেডি ক্রিকেট খেলে, আমি চাচ্ছি ফুটবলও খেলুক, তার মানে কি দুইটাই একই সাথে খেলতেছে, তার মানে কি দুইটার ইন্টারসেকশন। বুঝো কি বললো? প্রবাবিলিটি অফ এফ ওয়েন সি অলরেডি হ্যাপেন্ড, মানে সি হয়েই গেছে, ঘটে গেছে, আমি চাচ্ছি এফও ঘটুক, মানে দুইটা একই সাথে ঘটুক, দ্যাট মিনস দুইটার ইন্টারসেকশন বা এবং কেসটা। বুঝি বুঝি। তাইলে ফর্মুলার উপরে কি বসবে? প্রবাবিলিটি অফ এই দুইটার ইন্টারসেকশন, কারণ এটাই তো আমার অনুকূলটা বা আমার চাওয়াটা। উপরে কি বসে? অনুকূল, নিচে বসে মোট। এন্ড দেখো তুমি যদি বুদ্ধিমান হও, অলরেডি তোমাকে বলে দেওয়া হয়েছে যে এরা ক্রিকেট খেলে, তুমি কি যারা ফুটবল খেলে সেখানে যায় খুঁজবা? দরকার নাই তো। মানে টোটালি দেখো মানুষ আছে কয়জন, এটা কি বলা আছে? দেখো বলেও নেই টোটাল কয়জন আছে, এটা মানে বলে নেই, ও বলছে এই যে দেখো 40 জন। তোমার পুরো 40 জনে যায় খোঁজার দরকার নাই যে কারা কারা ফুটবল ক্রিকেট দুইটাই খেলে, তোমাকে অলরেডি আমি দিয়ে দিছি এরা ক্রিকেট খেলে। তুমি কি করবে? আচ্ছা যাই, যারা ক্রিকেট খেলে তাদের মধ্যে থেকে বের করি কারা ফুটবলও খেলে, তাইলেই তো কাজটা হয়ে যায়। তোমার উদ্দেশ্য কি? ক্রিকেট এবং ফুটবল দুইটাই খেলে। এখন শুরুতে কিছু বলা নাই, ধরো নর্মাল সম্ভাবনা, তখন কি হইতো? ও
ও 40 জনের মধ্যে ক্রিকেট খেলে কয়জন? 25 জন। তাহলে উত্তর কি হবে? 25/40। কাজ শেষ। বাট তোমাকে আমি আলাদা করে দিছি এরা ক্রিকেট খেলে, তুমি কেন আবার 40 জনের মধ্যে খুঁজতে যাবা? তুমি এখন খুঁজবা হলে ক্রিকেট যারা খেলে তাদের মধ্যে, এই 25 জনে। কথাটা বুঝছি। তাহলে এখন তোমার মোট ফলাফল বা পুরো যে নমুনা ক্ষেত্র সেটা কিন্তু শুধুমাত্র যেটা ঘটে গেছে সেটা, এই যে এটা কিন্তু ফর্মুলা আমরা আগের ক্লাসগুলোতে দেখছি, বাট মনে রাখে হচ্ছে এইভাবে চিন্তা করে করে। বুঝলাম? তাহলে ক্রিকেট আর ফুটবল দুইটাই খেলে কয়জন বলো? ক্রিকেট আর ফুটবল দুইটাই খেলে হচ্ছে এই যে 10 জন। বাট এখন আমার সুবিধা কি, আমার পুরো 40 জনে খোঁজা লাগতেছে না, আমি যে 25 জন আছে সেখানে খুঁজতেছি। এই 5 দিয়ে ভাগ করে দাও, উপরে 2 নিচে 5, ইজি পিজি লেমন স্কুইজি আনসার। বলো বুঝলাম কিনা? এবং দেখো এখন কিন্তু চান্স তোমার বেড়ে যাবে, মানে আগে তুমি পুরো 40 জনে যাই খুঁজছো আর এখন 25 জনে খুঁজতেছো, তোমার চান্সটা কি বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে। ওকে, 2 নাম্বার দেখো কি বলছে, যদি ছেলেটা ফুটবল খেলে, সেম জিনিস, জাস্ট উল্টাই দিছে, এগুলো বোর্ড পরীক্ষায় আসে এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে। বুঝছি? তাহলে প্রবাবিলিটি অফ সে কি খেলে, প্রবাবিলিটি অফ সে হচ্ছে ক্রিকেট খেলে, প্রবাবিলিটি অফ সে ক্রিকেট খেলে। যখন সে অলরেডি ফুটবল খেলে তুমি জানো, তাহলে তোমার দরকার কি, সে ফুটবল অলরেডি খেলে, আমি চাই ক্রিকেটও খেলুক, মানে দুইটাই একই সাথে খেলুক, ইন্টারসেকশন। বাট সে তো ফুটবল খেলে, আমার শুধু শুধু 40 জনে যায় খোঁজার দরকার নেই, আমার মোট ফলাফল এখন ফুটবলের সেটটা, যারা ফুটবল খেলে তাদের মধ্যে খুঁজলেই হয়ে যাবে। প্রবাবিলিটি অফ এফ, তাহলে 10 জন দুই খেলাই খেলে, আর শুধু ফুটবল খেলে দেখো কয়জন? 20 জন। প্রবাবিলিটি দেখো জাস্ট সিম্পলি হাফ হয়ে গেছে। বলো বুঝাইতে পারলাম কিনা? আশা করি বুঝতে পারার কথা। তো এই ফর্মুলা টর্মুলায় যাও না, জিনিসটা ফিল করার চেষ্টা করো, তাহলেই হবে। ফর্মুলাটা বুঝে বুঝে করো, উপরে তুমি কি চাও, নিচে মোট অনুকূল ফল, সরি উপরে অনুকূল নিচে মোটটা, এখন মোটটা কিন্তু 40 না, তোমাকে আমি সহজ করে দিছি কাজটা, সেটা করো না। বুঝাইতে পারলাম? আচ্ছা ভাই, কিন্তু যথেষ্ট স্লো যাচ্ছি যাতে তোমরা কনসেপ্টগুলো বুঝতে পারো, এবং প্রচুর প্র্যাকটিস করাতে যাচ্ছি ক্লাসে। আচ্ছা, একটা কলেজের একাদশ শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে 30 জন ফুটবল খেলে, সেম ম্যাথ না? দেখো, যদি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা, চলো একবারই করি, ক্রিকেট খেলে অলরেডি জানি, ফুটবল খেলার সম্ভাবনা, তাইলে আমি চাই ক্রিকেট আর ফুটবল দুইটাই যেন খেলে। বাট এখন খুঁজবো কার মধ্যে? যারা ক্রিকেট খেলে তাদের মধ্যে। তাহলে চলো দেখি, ফুটবল আর ক্রিকেট দুইটাই খেলে হচ্ছে 20 জন, এই যে 20 জন। ক্রিকেট খেলে কয়জন? ক্রিকেট খেলে 40 জন, এই যে এটাও হাফ। এটা আসলে হোমওয়ার্ক দেওয়া উচিত ছিল। দেখো যশোর বোর্ডে কিন্তু আসছে রিসেন্ট ইয়ারে সিকিউতে, মানে যখন ফুল সিলেবাস ছিল আর কি। ওকে, দোলন আর গন্ধা একটা অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা হচ্ছে এত আর এত, মানে দোলন করতে পারে তিনবার করতে বসলে একবার হয়তো পারে, আর একজন হচ্ছে 4 বার করতে বসলে একবার পারে, তারা একত্রে এখন সমাধান করতে চায়। তাইলে এই অবস্থায় সমাধান করার সম্ভাবনা নির্ণয় করো। দেখো 3 ভাবে ঘটতে পারে, হয় দোলন সলভ করে ফেলছে, না হয় গন্ধা সলভ করে ফেলছে, অথবা দুইজনই সলভ করছে। 3 ভাবে হইতে পারে কিন্তু জিনিসটা, রাইট? অথবা এইভাবে ভাবতে পারো যে আমার দোলন সলভ করতেছে, সেটার প্রবাবিলিটি কত? 1/3। গন্ধা সলভ করতেছে, সেটার প্রবাবিলিটি কত? 1/4, রাইট? আমি বের করতে চাই কি, অঙ্কটা সমাধান হইলেই তো হইল, তার মানে যে কোনো একজন করুক বা দুইজনই করুক, ম্যাটার করে না, তার মানে ইউনিয়ন। আমি বের করতে চাই ইউনিয়নটা, মানে সলভ হইলেই তো হইল, ও অথবা দুইজন। বুঝছি? ইউনিয়ন মানে কিন্তু যা সলভ হলেই হলো। তাহলে এটার ফর্মুলা তো তুমি জানোই, মাইনাস ইন্টারসেকশনটা। এই কি বলছিলাম, যে ইন্টারসেকশন কিন্তু এখানে দেওয়া নাই, এখানে কিভাবে বের হবে? এরা স্বাধীন ঘটনা, বুঝছো? আরেকজন করলো কি করলো না সেটা অন্যজনের উপর ম্যাটার করে না, ও নিজের মতো নিজেরটা সলভ করতেছে, দুজন পাশাপাশি বসে সলভ করতেছে। হ্যাঁ, বাস্তব লাইফে হয়তো আমাদের মধ্যে সরি অনেক কাজ করে যে আল্লাহ ও তাড়াতাড়ি করে ফেললো, আমি এখনো করি নাই, আমরা ঘাবড়ে যাই, আমাদের সলভ করার ইয়েটা কমে যায়। বাট এখানে ধরা হচ্ছে সব কিছু ফেয়ার, ওই ধরনের ইমোশন কিছু নাই। ঠিক আছে? তাহলে কি হইলো আমাদের? ভ্যালু বসবে 1/3 যোগ 1/4, ওই যে একটু আগে একটা ম্যাথ করলাম না ওইটার মতো, দুইটা ঘটনা স্বাধীন, দ্যাটস ওয়াই এটা বসানো গেছে। তো এই পার্টটা বোঝা লাগতো। অথবা দেখো এই ম্যাথটা এইভাবে করার দরকার ছিল না, ওই যে পূরক দিয়ে করব। ধরো কেউই সলভ করতে পারে নাই, তাহলে দোলনও পারে নাই, সেটা হচ্ছে 2/3, গন্ধাও পারে নাই, সেটা কত বলো? মানে একের থেকে বাদ দিতেছি, দেখো ও পারছেও 1/4, তাহলে একের থেকে বাদ দাও, পারে নাই হচ্ছে 3/4, তাহলে দুইজনের কেউই পারে নাই, প্রবাবিলিটি অফ ও পারে নাই, ইন্টারসেকশন গন্ধাও পারে নাই। বলো ইন্ডিপেন্ডেন্ট না ঘটনা দুইটা? তাহলে দুইটার প্রবাবিলিটি জাস্ট কি হবে? গুণ হবে সিম্পলি, যে দুইজনই পারে নাই, তার মানে ও পারে নাই সেটা 2/3 ইন্টু ও পারে নাই সেটা 3/4 করে দেখো এখান থেকেও হাফ আসতেছে। তাহলে একের থেকে বাদ দিবা পরে, এটা তো না পারা, আমাদের বলছে সলভ করতে হবে, যে কোনো একজন সলভ করছে, সমাধান হয়েছে, তাহলে একের থেকে বাদ দাও, উত্তর হাফই আসবে, এখান থেকেও হাফ আসতেছে। বুঝছি? দুই ওয়েতেই করা পারতে হবে, কারণ কি হবে, একটা অন্য টাইপের ম্যাথ যখন আসবে, নতুন ম্যাথ, সেটা হঠাৎ দেখে তখনই তুমি অ্যাপ্রোচ করতে পারবা যদি এরকম কয়েক ধরনের টাইপের ম্যাথ তোমার করা থাকে আর কি, মানে কয়েকভাবে আর কি ম্যাথটা সলভ করা থাকে।
অলরাইট, খেয়াল করো, মিলন ও শোভা একত্রে একটা দ্রব্যের উৎপাদন করে। সেম কিন্তু দেখো একটু আগে কি হয়েছে, অঙ্ক সমাধান করতেছিল, আর ওরা হচ্ছে একটা পণ্য বানাচ্ছে দুইজন মিলে। একজন যেটা বানায় সেখানে ত্রুটি আছে, আবার আল্লাহ, একজন যেটা বানায় সেখানে ত্রুটি 15%, আরেকজনটা ত্রুটি হলো 30%। বলছে ত্রুটিপূর্ণ না হওয়া, তাহলে চলো মিলনেরটা নেই, মিলনেরটা ধরো ভালো, ত্রুটি নাই, সেটা কত, 85%। এই একইভাবে শোভনেরটা ধরো ভালো, সেটা কত, 70%। কী করলাম, 100 থেকে বাদ দিলাম। তুমি যদি 30/100, 15/100 লিখে ফেলতে, তাহলে 1-এর থেকে বাদ দিতাম, বাট আমি পার্সেন্টেজে রাখছি, তো 100 থেকে বাদ দিতেছি। এই ইন্টুয়েশনটা তো অ্যাটলিস্ট তোমাদের মধ্যে থাকার কথা। ওকে, বলছে ত্রুটিপূর্ণ না মানে কি, ভালো। কি বলছে, যে কোনো উভয়ের সমন্বয়ে কোনো দ্রব্য ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা এটা যদি বের করে ফেলতাম যে যে কোনো একজনেরটা ত্রুটি হচ্ছে, তাহলে কিন্তু হয়ে যেত। অবশ্যই এটা সহজে করা যায়, এত চিন্তার দরকার নাই। তো দেখো, উভয়ের সমন্বয়ে ত্রুটিপূর্ণ না মানে দুইজনেরটাই ভালো, এমন না, মানে আমি যেটা চাচ্ছিলাম ওটা শুধু শুধু লেন্দি, দুইজনেরটাতেই ভালো আসবে, তার মানে তো আমরা জানি দুইজনেরটাই ত্রুটিপূর্ণ না, সেটা তো জানি। তাহলে আমি চাই হচ্ছে প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন এস, মানে এম এরটাও ভালো এস এরটাও ভালো। সেটা কি হবে, দুইটা স্বাধীন ঘটনা, ওরা তো নিজেদের মতো করে উৎপাদন করে, একজনের আরেকজনের উপর কোনো প্রভাব নাই। তাহলে জাস্ট 80/100 ইন্টু 75/100। দাঁড়া আমি এটা দেখি কত আসে। এটা করলে 80 ভাগ হচ্ছে 100 ইন্টু 75 ডিভাইডেড বাই 100, এটা করলে চলে আসতেছে হচ্ছে সিম্পলি 3/5। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এখানে ভ্যালু উল্টাপাল্টা বসাইছি, বুঝছো, এটার 5 এখানে দিছি, এটার 5 এখানে দিছি, এটা একটু চেক করে ফেললো, মানে কনসেপ্ট ঠিক আছে, বসাইতে গিয়ে ভুল করছি। তো এটা হলো 59.5 আসে আর কি। তাহলে এটা করলে আমাদের আসতেছে 59.5 এত শতাংশ। তুমি কিন্তু চাইলে উল্টোটাও করতে পারতা, যে কখন কখন ত্রুটি হতে পারে, একজনেরটা ত্রুটি বা আরেকজনেরটা ত্রুটি, অথবা দুইজনেরটাই ত্রুটি, মানে ওই যে অথবার কেসটা, ইউনিয়ন বের করো, এটা ত্রুটি করে, 1 থেকে বাদ দিয়ে দাও, দেখবে এটাই চলে আসবে, এবং তখন কিন্তু পার্সেন্টেজ ব্যবহার করবে এইটা, কারণ ত্রুটিটা করতেছো। আশা করি বুঝছো, মানে আমি এটা বলতেছি, দেখো প্রবাবিলিটি অফ, ধরো তুমি ত্রুটি ধরে করতেছো, এই যে ত্রুটি ধরে, যে ত্রুটি করতেছে সেটা ধরে, সেই রেফারেন্স। তাইলে আমাদের শোভন ত্রুটি করতেছে, ইউনিয়ন মানে অথবা কে মিলন ত্রুটি করতেছে, সেটা হয়তো হয় শোভন করতেছে ত্রুটি, অথবা মিলন, অথবা দুইজনের একই সাথে করতেছে। এটা তো ফর্মুলা লিখলাম, এনে কি হইতো, পি অফ এস যোগ পি অফ এম মাইনাস, এটা তো স্বাধীন ঘটনা, তাহলে দুইটার মধ্যে জাস্ট গুণ হইতো। এই তাহলে কি বসাইতা তখন, 15%, মানে 15/100 যোগ 30/100 মাইনাস করতে হইল 15 ইন্টু 30/100। এটা কি, যে কোনো একভাবে ত্রুটি থাকতেছেই, বাট আমাদের চাইছে ত্রুটি যেন না থাকে, তাহলে এইটাকে এই পরে 1-এর থেকে বাদ দিয়ে দিতা, বুঝছো, ত্রুটি ধরে করলেই এক্স্যাক্টলি সেম আনসার আসতো, বাট অ্যাপ্রোচটা আর কি ডিফারেন্ট। আশা করি বুঝছি, প্রত্যেকটা ম্যাথই কিন্তু সিমিলার, প্রত্যেকটাতে আমি দুই ওয়ে দেখায় দিচ্ছি। ওকে, এটা দেখো, এটা আসলে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া উচিত। তারা বইয়ের এত % প্রশ্ন এবং এত % প্রশ্ন সমাধান করতে পারে, দৈবভাবে নেওয়া একটা গণিতের প্রশ্ন, ইমন অথবা শারমিন, তাহলে আমার কিন্তু আর করার কিছু নেই, দেখছো এগুলো ইঞ্জিনিয়ারিং কিন্তু আসে, ইমন অথবা শারমিন দুইজনের সমান সমাধান করতে পারার সম্ভাবনা। তাহলে সিম্পলি কি হবে, ইমন অথবা শারমিন, আর অথবার তুমি ফর্মুলা জানো, যে হয় করছে কে, ইমন, এই যে ইমন করলে হবে 75/100, দুইটা যোগ করতে হয়, অথবা করছে হলো 80/100, সেটাকে আমাদের শারমিন, আর দুইজন মিলেও করতে পারে, সো এই কমন পার্টটা আবার বাদ দিতে হবে। তাহলে 75 ইন্টু 80, নিচে তো 100, 180, বাস, এর চেয়ে সহজ কিন্তু কিছু হয় না, জাস্ট কোয়েশ্চেনটা বুঝো আর উত্তর করো, তাহলেই হয়ে গেল। আশা করি বুঝছি। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং। একজন বিক্রেতা প্রত্যেক খরিদ্দারের নিকট 70% সুযোগে দ্রব্য বিক্রি করে, মানে ধরো একজন কাস্টমার আসছে, খরিদ্দার মানে তো কাস্টমারই আসছে, তার 70% চান্স আছে যে সে পণ্যটা বিক্রি করতে পারবে, মানে নেগোশিয়েট করলো, দামাদামি করলো, 70% চান্স আছে যে বিক্রি করতে পারবে। ওকে, কি বললো, পর্যায়ক্রমিক খরিদ্দারের আচরণের পারস্পরিক প্রভাব মুক্ত, মানে ধরো একই সাথে 2-3জন কাস্টমার আসছে, একজনের সাথে আরেকজনের কিন্তু কোনো এখানে কানেকশন নেই, মানে তারা স্বাধীন, বাস্তবে যদিও তা হয় না, মানে একাধিক কাস্টমার থাকলে কিন্তু একটু ম্যাটার করে, তারা কাকে একটু সময় বেশি দিচ্ছে বা দেরি করে ফেললে কিন্তু অন্য কাস্টমার চলে যেতে পারে, বাট এখানে বললো তারা পারস্পরিক প্রভাব মুক্ত, এরকম বলা। ওকে, তাহলে যদি এ আর বি দুইজন খরিদ্দার দোকানে একই সাথে প্রবেশ করে, তাহলে এ অথবা বি, আবার খেয়াল করো, এ অথবা বি এদের নিকট দ্রব্য বিক্রয়ের সম্ভাবনা কত, খেয়াল করো কেন এতগুলো ম্যাথ ভেঙে করাচ্ছি, প্রত্যেকটাতে কনসেপ্ট একই, বাট দেখো সিনারিও কতভাবে ওরা দিচ্ছে, প্রথমে পাশ ফেল ছিল, এরপর অঙ্ক সমাধান, এখন এসে পড়ছে পণ্য বেচা কেনা,
তো অনেক ধরনের সিনারিও, বাট কনসেপ্ট একই, আমি জাস্ট অ্যাপ্রোচটা শিখাচ্ছি, বুঝলাম? তাহলে দেখো, যদি শুধুমাত্র এ আসে, এ কে যে বিক্রি করবে সেটার সম্ভাবনা কত? 70%। আলাদা করে যদি বি আসতো সেটার সম্ভাবনা কত? 70%। ও বলছে এই দুজন কিন্তু প্রভাব মুক্ত, মানে দুইজনকে যদি একই সাথে বিক্রি করতে চাও, যে দুইজন একই সাথে বিক্রি হয়েছে এবং যে এ কেও বিক্রি করছি এবং বি কেও বিক্রি করতে পারছি, সেটা কিন্তু আলাদা করে গুণফল হবে, কারণ এরা স্বাধীন, প্রশ্নে একদম স্পষ্ট বলে দিছে। তাহলে 70/100 ইন্টু 70/100। দেন তো অথবা বলছে যে হয় এ কে বিক্রি করছো, না হয় বি কে করছো, না হয় দুইজনকেই বিক্রি করছো, সেটা আমাদের কি ছিল? জাস্ট ইউনিয়ন। দেখছো, সেই সম্ভাবনার সংযোগ সূত্র। তাহলে একবারে আনসার এবার বসায় দিই, তাই না? 70/100 যোগ 70/100, সবই দেখো 70/100 মাইনাস 70/100 এর স্কোয়ার। ওই যে গুণ করছি না, একই জিনিসই তো। এটা কইরো, আমি একটু করি না, এই ভ্যালুটা আমার দেখতে ইচ্ছা হচ্ছে যে ধরো দুইজনকেই বিক্রি করবে, এটার চান্সটা কেমন, মানে অ্যাটলিস্ট একজনকে বিক্রি করবে, এটার চান্সটা কেমন থাকে আর কি। কত বসালাম? 70/100, এটা দুইবার, তাহলে ডাবল করি, এরপর এটার সাথে যোগ দিব তো না, বিয়োগ দিব হচ্ছে 70/100²। আমি একটু ভ্যালুটা দেখতে চাইতেছি। আচ্ছা, 91/100। ভালো, দেখছো? তার মানে দুইজন কাস্টমার একই সাথে ঢুকলে কিন্তু ওর একটা পণ্য বেচা হবে, কমপক্ষে একটা, এটার সিউরিটি 91%। কিন্তু স্মার্ট আইডিয়া, তাই না? যে দুইজন একসাথে আসুক, মানে একজন আসলে তো 70% চান্স, আর দুইজন আসলে ম্যাথমেটিক্যালি চান্সটা বেড়ে গেছে। বাট বাস্তবে তো আসলে সব কিছু এত কনফ্লিক্ট ছাড়া হয় না, মানে এরা যে স্বাধীন, বাস্তবে কিন্তু তা হয় না, তাই না? এই আর কি। ঠিক আছে, চলো পরেরটায় যাই। কি বললো? একটা পোস্টে দুইটা শূন্য পদে পুরুষ পুরুষ ও একজন মহিলা চাকুরি প্রার্থী। পুরুষ পুরুষ মানে কি? এটা ভুল উঠছে, বুঝছো? একজন পুরুষ আর একজন মহিলা, একজন পুরুষ আর একজন মহিলা চাকরি প্রার্থী। পুরুষ ও মহিলার চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে এত এত। উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? আমি এখনো প্রশ্নটা আসলে ধরতে পারি না, দাঁড়াও। একটি পোস্টে দুইটি শূন্য পদে একজন পুরুষ ও একজন মহিলা চাকরি প্রার্থী। পুরুষ পুরুষটা ঝামেলা করছে, দুইটা পদ শূন্য আছে, হ্যাঁ এটা তো বুঝতে পারছি, দুইটা পদ শূন্য, সেখানে একজন পুরুষ আর একজন মহিলা চাকরি প্রার্থী, মানে তারা চাকরিটা পেতে চায়, একজন পুরুষ একজন মহিলা। পুরুষ আর মহিলার চাকরি পাওয়ার সম্ভাবনা দেওয়া আছে এত এত। উভয়ের চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তাহলে এটা কি এরকম কিছু? দেখো, ফর এক্সাম্পল আমি বললাম ওর যে পুরুষটার যে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত হবে? পূরক করে দাও, 1 থেকে বাদ দাও, এত। মহিলার চাকরি না পাওয়ার সম্ভাবনা কত হবে? 4/5। উভয়ই চাকরি পাচ্ছে না, এটা কিন্তু একজন অন্যজনের উপর ডিপেন্ড করে না, কারণ দুইটা যে পদ, একজন একটা পুরুষ পাবে, একটা মহিলা পাবে, এটা ফিক্সড, বুঝতেছি? তাহলে কিন্তু এটা ডিপেন্ড করে না একে অন্যের উপর। তাহলে 6/7 ইন্টু হচ্ছে 4/5, এমনই আসার কথা আমার এক্সপেকটেশন ওয়াইজ। তাহলে আমি যদি করি, ক্যালকুলেশনটা করি, দেখি কত আসতেছে। 6/7 ইন্টু হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 5, এটা চলে আসতেছে 24/35। হ্যাঁ, 24/35। ও মানে ভাগটা যায় না আর কি, 4/6 = 24 ডিভাইড বাই 35, 5 সাথে এটাই চলে আসছে। বোঝা গেল? এটা যদি আরেকটা নিয়মে করি তাহলে মনে হয় তোমাদের জন্য ইজিয়ার হবে। আরেকটা নিয়মে করা যায়, দেখো এটা এরকম বলা যায় যে ধরো প্রবাবিলিটি অফ পুরুষ চাকরি পাইছে, অথবা পুরুষ দিয়ে লিখতেছি, মেন চাকরি পাইছে অথবা মহিলা চাকরি পাইছে, মানে ওয়েমেন, অথবা দুইজনই পাইছে। কথাটা বুঝতেছো? জিনিসটা এরকম যে পদ আছে দুইটা, পদ আছে দুইটা, আমি এখন ফিগার আউট করতে পারছি আর কি। ওই পুরুষ পুরুষের জন্য ঝামেলা লেগে গেছে। একটা বরাদ্দ পুরুষের জন্য, বুঝছো? একটা বরাদ্দ পুরুষের জন্য, প্রথম লাইনটা এটাই বুঝাইছে, একটা বরাদ্দ নারীর জন্য। এখন নারীর ক্ষেত্রে প্রবল অপশন দুইটা, সে পাইতেও পারে নাও পাইতে পারে, পুরুষেও সে পাইতেও পারে নাও পাইতে পারে। কথাটা বুঝছি? তাহলে পুরুষেরও অপশন দুইটা, নারীরও অপশন দুইটা। তাহলে এটা হচ্ছে যে পুরুষ পাচ্ছে অথবা ওমেন পাচ্ছে, মানে মহিলা পাচ্ছে, অর্থাৎ ও পাইলো, না হয় ও পাইলো, নাহলে দুইজনই পাইছে, ওইটা আর কি। তো সেটা কি হইতে বলো তো? পাওয়ারটা, প্রবাবিলিটি অফ ম্যান প্লাস ওমেন, মাইনাস করতাম দুইজন একই সাথে যে পাইতেছে ওই কেসটা। তার মানে এটা কত দেওয়া আছে আমাদের? যে প্রশ্নে কিন্তু পাওয়ারটা দেওয়া 1/7 যোগ হচ্ছে 1/5, মাইনাস করে দিতাম ইন্ডিপেন্ডেন্ট দেখে এই এত। তাহলে উত্তর দাঁড়াইতো কি? দেখো তো, লসাগু আসতো 35, উপরে থাকতো 5 যোগ 7 মাইনাস হচ্ছে 1, তাহলে 12 থেকে 1 চলে গেলে 11/35। হ্যাঁ দেখো, তাহলে একজন না একজন পাচ্ছে, এটার সম্ভাবনা হচ্ছে এইটা। অথবা মানে কি, যে কোনো একজন, অন্তত একজন তো পাচ্ছে, কমপক্ষে একজন তো পাচ্ছে। তাহলে উভয়ই পাচ্ছে না, সেটা কি 1 - 11/35 না? দেখো
আগে যাদের বুঝতে অসুবিধা হয়েছে আশা করি এখন বুঝতে পারার কথা। ভাইয়া নিজেই প্রশ্নটা আসলে বাংলা ভাষা ধরতে পারছিলাম না, হচ্ছে এক্সট্রিমলি সরি। আশা করি বুঝছো, প্রত্যেকটা সিমিলার। এটা খুবই ইন্টারেস্টিং। একজন প্রার্থী একটা শিল্প প্রতিষ্ঠানে 3টা পদে চাকরির আবেদন করছে, সরি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদে প্রার্থীর সংখ্যা 3, 4, 2। প্রথমে একটা কমন সেন্স বলো, প্রথম যে চাকরিটা সেখানে প্রার্থী আছে 3 জন, তাহলে ও যে চাকরি পাবে, ধরো প্রথম জায়গায় যে চাকরি পাবে সেটার সম্ভাবনা কি 1/3 না, মানে 3 জনের মধ্যে ও একজন, এটা তো বের করতে পারবো। এরপর দ্বিতীয় যে চাকরির জায়গাটা সেখানে যে সে চাকরি পাবে দ্বিতীয় জায়গায়, সেটার প্রবাবিলিটি কত, 4-এর মধ্যে একজন, মানে 4 ভাগের 1 ভাগ। আর লাস্টেরটায় তার প্রবাবিলিটি একটু বেশি, প্রবাবিলিটি অফ তৃতীয় জায়গায় যে চাকরি পাবে সেটা হচ্ছে হাফ। অ্যান্ড দেখি যে তুমি 3টার মধ্যে কমপক্ষে একটা জায়গায় চাকরি পাবা, এটার সম্ভাবনা কত। অনেকভাবে করা যায়, দেখো এটা কি কি কেস হইতে পারে। নাম্বার 1, তুমি 3 জায়গাতেই চাকরি পাইছো, মানে 1-এও পাইছো, 2-তেও পাইছো, 3-তেও পাইছো, এটা একটা কেস। অথবাতে কি হয়, যোগ হয়, আলাদা আলাদা কেস, যোগ হয় কিন্তু এটার সাথে দেখো যোগ, অথবা আর কখন কখন পাইতে পারো, এটা কাজ করা যায় এভাবে, নিচে নিচে আমরা লিখি, পরে একসাথে সমষ্টি করে দেব। তুমি 1-এ হয়তো পাইছো, 2-এ পাইছো, কিন্তু 3-এ পাও নাই, এমন হইতে পারে। আবার তুমি 1-এ পাইছো, 2-এ পাও নাই, কিন্তু 3-এ পাইছো, মানে এবার হলো 2টা করে পাইতেছো। 1-এ পাও নাই, 2-এ পাইছো, 3-এ পাইছো, 1, 2, 3 মানে কিন্তু ওই যে 3টা জায়গা আর কি, আর কিছুই না। অথবা সর্বশেষ হইতে পারে শুধু 1-এ পাইছো, 2-এ পাও নাই, 3-এ পাও নাই, এই। অথবা ভাই কত কেস চিন্তা করো, 2-এ পাও নাই, 3-এ পাইছো, 1-এও পাও নাই, ফাইনালি 1-এও পাও নাই, 2-এও পাও নাই, 2-এ তো পাবাই, 3-এ পাও নাই, এই এতগুলা কেস। সেটা কিন্তু বুদ্ধিমানের আইডিয়া না। বেটার এভাবে যাওয়া উচিত, তুমি একটাও চাকরি পাও নাই, 1 থেকে ওটা বাদ দাও, তাহলে অ্যাটলিস্ট একটা না একটা পাইছো। বুঝতেছি, দেখো কত কেস, এতগুলা সমাধান করবা, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। চলো আমরা বের করি যে তুমি একটা চাকরিও পাও নাই। আমরা বের করতেছি একটি চাকরিও না পাওয়ার সম্ভাবনা। এই প্রথম মনে একটা বাংলা কথা লিখছি না, তোমরা আবার রাগটাগ করো না। একটি চাকরি, এগুলো তো লিখতে পারবা বাংলা কথা, না পাওয়ার সম্ভাবনা, একটি চাকরিও না পাওয়ার সম্ভাবনা, একটাও পাচ্ছ না, তার মানে প্রবাবিলিটি অফ 1-এও পাই নাই, দেখো কমপ্লিমেন্ট, 2-এও পাই নাই, 3-এও পাই নাই, সেটা কি হবে বলো তো। এরা সবাই কি আলাদা আলাদা না, মানে কোনো কোম্পানি কি দেখবে ওকে ওই কোম্পানির নিচে তাই আমিও চাকরি দিব, স্বাধীন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা, ঠিক আছে। তাহলে এদের মধ্যে আলাদা করে কি হবে, গুণ হবে, না পাওয়ারটা কিন্তু, না পাওয়ারটা গুণ হবে। আমাদের এগুলো কিন্তু সব পাওয়ার সম্ভাবনা। না পাওয়ারটা কি হবে বলো, 1-এ পাচ্ছে না সেটা হচ্ছে 2/3, 2-এ যে পাচ্ছে না সেটা কিন্তু 3/4, আবার 3-এ যে পাচ্ছে না সেটা কিন্তু হাফ। 1-এর থেকে বাদ দিছি, এই প্রত্যেকটা হলো 1-এর থেকে বিয়োগ করছি, 1-এর থেকে এটা বাদ দাও, 1-এর থেকে এটা বাদ দাও, 1-এর থেকে একটা বাদ দাও, পূরক ঘটনা। তাহলে এখানে কি ঘটবে দেখো, যদি বসাই 2/3, 3/4 আর হচ্ছে হাফ, 2 কাটা, 3 কাটা, উত্তর আসছে 1/4। এটা কি একটাও পাইনি, তাহলে একটা না একটা, কমপক্ষে একটা পদে যে পাওয়ার সম্ভাবনা সেটা কি জাস্ট পূরক ঘটনা, মানে উত্তর হবে 1 - 1/4, দ্যাট ইজ 3/4। ওই যে কতগুলা কেস আমরা করতেছিলাম না, ওই সবগুলা কেস করে লাস্টে দেখবে এটাই আসতো। সো এটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। দেখো মাঝে মাঝে পূরক ঘটনা কত হেল্প করে দেয় আমাদের এত বিশাল একটা ম্যাথকে, মানে আমি যখন কেসগুলো লিখতেছিলাম ভাবতেছিলাম কেমনে সলভ করবো, বুঝছো, এই আর কি, আশা করি বুঝছো। ওকে দেখো এটা কিন্তু বুয়েটে আসছে 14-15 সালে। কি বলা, তোমাকে চান্স পেতে হলে ম্যাথে তো পাশ করতেই হবে, ন্যূনতম আরও 2টা বিষয় পাশ করতে হবে। ওকে মজা হবে, দেখো ন্যূনতম আরও 2টা বিষয় লাগবে, যে কোনো ম্যাথে লাগবে আরও যে কোনো 2টা। তাহলে এখানে কিন্তু এই পুরো ঘটনা করতে পারবা না। পুরো ঘটনা কখন করা যায়, দেখো তুমি যেটা বের করছো সেটা বাদ দেওয়ার একটাই থাকে, তাহলে দেখো 2টা মিলে সম্পূর্ণ ঘটনা চলে আসে। একটু বোঝার চেষ্টা করো, আমি যেটা বের করছি আর ওরা যেটা চাচ্ছে, এই 2টা মিলেই কিন্তু সম্পূর্ণ ঘটনা। প্রথম লেকচার মনে করো, এই 2টা মিলেই সম্পূর্ণ ঘটনা, এই জন্য 1-এর থেকে এটা বাদ দিলে ওইটা চলে আসবে, বুঝছি। বাট এই জায়গায় কিন্তু আমি একটা বের করব, এখানে যা আছে 2টা মিলে সম্পূর্ণ ঘটনা, এটা বের করা খুবই টাফ। সো এটা দরকার নেই, আমরা একদম ইন্ডিভিজুয়ালি যাব। কি কি কেস পসিবল দেখো। নাম্বার 1 এমন হইতে পারে তুমি ম্যাথে পাস করছো, রাইট, ম্যাথে তো পাস করাই লাগবে, আরও কি কি আছে বলো, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ। একটা কেস এমন হইতে পারে যে তুমি 3টাতেই পাস করছো, ম্যাথেও, ফিজিক্সেও, কেমিস্ট্রিতেও, ইংলিশেও, 3টাতেই ধরো পাস করতেছে। আমি এবার শর্ট ফর্মে লিখতেছি, আর ওই ইন্টারসেকশন দিলাম না। এটা একটা কেস হইতে পারে। আরেকটা কেস হইতে পারে, ঠিক আছে ম্যাথে করছো, এটা তো করতে হবেই, ফিজিক্সও করছো, কেমিস্ট্রিও করছো, ইংলিশে পাস করো নাই, তোমার তো আরও 2টা লাগে, শর্ত ফিল আপ হয়েছে। যাই, এবার ম্যাথে করছো, ফিজিক্সে করছো, কেমিস্ট্রিতে করো নাই, ইংলিশে করছো, এবার ম্যাথে করছো, ফিজিক্সে করো নাই,
ম্যাথে করছো, ফিজিক্সে করো নাই, কেমিস্ট্রি আর ইংলিশে করছো। অর্থাৎ এর বাইরে কি আর কোনো কেস সম্ভব? কোনো কেস কিন্তু সম্ভব না। অ্যান্ড এমন কি সম্ভব যে এগুলো একই সাথে ঘটবে? না, কিন্তু এগুলো আলাদা আলাদা কেস। যারা বিন্যাস সমাবেশ পড়ছো তারা বোঝার কথা যে হয় এটা ঘটবে, না হয় এটা, না হয় এটা, না হয় এটা, মানে অথবা। আর অথবার ক্ষেত্রে যোগ হবে, এদের মধ্যে কমন কোনো পার্ট নেই, এরা সব বর্জনশীল, একই সাথে ঘটা সম্ভব না, এই আর কি। তাহলে চলো করে ফেলি। এটার মিনিং কি? চারটাতেই পাস করতেছো, চারটাতেই পাস। দেখো তো প্রত্যেকটায় পাসের সম্ভাবনা দেওয়া। তুমি যখন ম্যাথে পাস করতেছো সেটা 4/5, ইন্টু ফিজিক্স হইলো 3/4, ইন্টু কেমিস্ট্রি 5/6, ইন্টু ইংলিশ 2/2। অনেকেই ভাববে ভাইয়া এই চারটা গুণ কেন হইলো, একটু বুঝোই। প্রত্যেকটাতেই পাস করতেছে মানে সবগুলোর ইন্টারসেকশন না। আর স্বাধীন হলে ইন্টারসেকশনের বেলায় গুণ চলে আসে এবং এর বেলায় গুণ চলে আসে, কিন্তু স্বাধীন মানে টিচার কি দেখবে এই তুমি ম্যাথে পাস করছো যাই তোমাকে ফিজিক্সে পাস করাই দিই, আবার ম্যাথে পাস করে নেই ফিজিক্সে বাড়াই দিই। যদিও আমাদের ক্ষেত্রে হয় ওই যে ভালো স্টুডেন্টদের সাথে খাতা থাকলে একটু নাম্বারটা বেশি চলে আসে, খারাপদের সাথে থাকলে তুমি বেটার লিখলেও এভারেজে নাম্বারটা কমায় কমায় দেয়, তাই না? সো ওই যে বাস্তবের ওইগুলো বাদ দাও, এখানে সব কিছু ফেয়ার, এটা ধরে করলে কিন্তু এখানে একটার ইনফ্লুয়েন্স আরেকটায় নাই, সো এরা সব স্বাধীন, তাই গুণ হইল। প্লাস এখানে কি ঘটছে, ম্যাথে পাস করছো কোনো সমস্যা নেই 4/5, ইন্টু ফিজিক্সেও পাস করছো 3/4, কেমিস্ট্রিতেও পাস করছো 5/6, ইংলিশে ফেইল করছো, বুঝো এটা কিন্তু পাশের সম্ভাবনা। তাহলে ফেইল কি একের থেকে বাদ দিলে পাওয়া যাবে, সেটা কিন্তু 1/3, তাহলে ফেইলেরটা হবে 1/3। প্লাস এরপরে ম্যাথে পাস মানে হচ্ছে 4/5, ফিজিক্সেও পাস 3/4, বাট কেমিস্ট্রিতে ফেইল, একের থেকে বাদ দাও তাহলে 1/6 আসবে। ইংলিশে এবার পাস করছো, প্লাস ম্যাথে পাস 4/5, এবার ফিজিক্সে ফেল, ফিজিক্সে পাস করলে এটা একের থেকে বাদ দাও পুরো ঘটনা, তাহলে ফেল পেয়ে যাবো। এই বুয়েট মানে তোমাকে দিয়ে অনেক বড় একটা লেন্দি ক্যালকুলেশন লিখাইলো, আর কিচ্ছু না। এই পুরোটা এখন পরীক্ষার হলে বসে করে উত্তরটা বের করবা, জাস্ট একটু ধৈর্য লাগবে, বুঝছো? আমি দেখি আমার এখানে উত্তর উঠানো আছে কিনা, আমি ক্যালকুলেটর উঠাইতে গেলে এটা বিশাল টাইম লাগবে। এটা অলমোস্ট 61/90 আসবে, এটা অলমোস্ট 61/90 এরকম আসার কথা। একটু দেখো বুঝাইতে পারছি? সো একটু ধৈর্য ধরে ক্যালকুলেশনটা করতে হবে, তাড়াহুড়া করে ভুল করে ফেললে কিন্তু আনসার মিলবে না, আনসার না মিলে কিন্তু নাম্বার পাবে না। আশা করি বুঝছি। দেখো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কিন্তু এই টাইপের ম্যাথগুলো আসে, তোমরা যখন যে প্রবলেম করতেছো দেখে বুঝে নিও কিন্তু কোনটা কোন জায়গায় আসে, কোন জায়গার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তিনটা দল আছে শিশুদের দল থেকে 3জন বালিকা, 1জন বালক, এটা হলো প্রথম দলে। মানে বিভিন্ন দলে কয়জন কয়জন করে আছে এটা বলা। প্রতি দল হতে নিরপেক্ষভাবে 1জন করে নির্বাচিত হলে 3জনের একটি বাছাইয়ে 1জন বালিকা আর 2জন বালক এটা থাকার সম্ভাবনা কত? বলতো এখানে কি কি কেস ঘটতে পারে? আমার কিন্তু 3টা দল, তাহলে এমন হইতে পারে যে প্রথম দল থেকে বয় আসছে, দ্বিতীয় দল থেকেও বয় আসছে, বাট তৃতীয় থেকে গার্ল আসলো, এটা কিন্তু একটা কেস, ধরো নাম্বার 1। নাম্বার 2 হইতে পারে যে বয়, গার্ল আর বয়, আর লাস্ট হইতে পারে হচ্ছে, মানে দেখো গার্লটাকে আমি মুভ করতেছি, জি বি বি, এই জাস্ট এই প্রবাবিলিটিগুলো বের করতে হবে। এখন তুমি প্রথম গ্রুপ থেকে কাকে নিছো তার উপর কিন্তু দ্বিতীয় গ্রুপ থেকে কাকে নিচ্ছ সেটা ম্যাটার করে না, সো সব ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আলটিমেটলি সব কিন্তু গুণ হবে, আলটিমেটলি সব কিন্তু গুণ হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি, এটা হলো প্রবাবিলিটি অফ এটা, এটা হলো প্রবাবিলিটি অফ এটা, এটা প্রবাবিলিটি অফ এটা। চলো বের করি। প্রথম গ্রুপ থেকে বয় আসার সম্ভাবনা, বলো প্রথম গ্রুপে কয়জন আছে টোটাল? 4জন, তার মধ্যে বালক আছে 1জন, তাহলে বয় আসার সম্ভাবনা কিন্তু 1/4। দ্বিতীয় গ্রুপ থেকে বয়, দ্বিতীয় গ্রুপে দেখো 2জন বালিকা 2জন বালক, তাহলে 4জন হলো টোটাল, তাহলে বয় আসার সম্ভাবনা কি হবে? 2/4। এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট দেখে গুণ হচ্ছে। ওকে, তৃতীয়তে যাই। তৃতীয়তে খেয়াল করো গার্ল আসতে হবে, এখানে আছে 1জন বালিকা 3জন বালক, তাহলে 4জনের মধ্যে 1জন, তাহলে এটা কি হবে 1/4। তাহলে ক্যালকুলেশন করলে দেখো 4 4 16, ওই যে 2 দিয়ে কেটে যায়, তাহলে 16 দুগুণে 32, তাহলে 1/32 থাকতেছে আর কি। ওকে, ফেয়ার এনাফ। এটাতে যাই চলো। এখানে কি বলছে? প্রথমটায় বয়, যে কপি করে দেওয়া আর কি, বয় তো সেমই হবে তাই না, আগের যেমন প্রথমটায় বয় ছিল কপি করলাম, বাট এখন এই দুইটা চেঞ্জ হয়ে গেছে, দুটো দেখতে হবে। গার্ল হলো সেকেন্ডে, তাহলে সেকেন্ডটা থেকে মেয়ে লাগবে, তাহলে 2জন বালিকা, 2জন বালিকা 4জনের মধ্যে থেকে, সেমই তো আসলো। আর লাস্টে আবার বয়, তাহলে 3জন বালক 4জনের মধ্যে থেকে, তাহলে 3/4। চলো এটা করি, কি আসবে? 2 দিয়ে কাটো, 4 4 16, 16 দুগুণে 32, 3/32 আসতেছে। অল রাইট, চলো ফাইনালটায় যাই। এটা দেখো কি হবে, প্রথমটা থেকে বালিকা লাগবে, প্রথমে আছে 4জন, সেখান থেকে 3জন। অল রাইট, এরপর দ্বিতীয় থেকে যখন বয় লাগে, দেখো আমরা অলরেডি করছিলাম 2/4, ইন্টু লাস্টেরটা থেকে বয় লাগলে 3/4, তুমি করে দেখো সেমই আসবে। সমান কি হয় দেখো তো, 2 দিয়ে কাটা যায়, নিচে 32, 9/32। এখন এইগুলা কিন্তু একসাথে ঘটবে না, সো ফাইনাল যে আনসার সেটা হলো এই প্রত্যেকটা কেসের সমষ্টি, এটা অথবা এটা
অথবা এটা, এদের সমষ্টি। তাহলে 32 উপরে হবে কিন্তু 13, এটাই হবে উত্তর। বলতে পারো ভাইয়া আগে না অথবা হইলে যেমন পি অফ এ পি অফ বি যোগ করতাম, মাইনাস করতাম পি অফ এ আর বি এর ইন্টারসেকশন। এখানে কি ইন্টারসেকশনটার ভ্যালু থাকবে? ইন্টারসেকশন কিন্তু জিরো, মাইনাস করতেছি বাট সেটা জিরো। কেন? এটা কিন্তু বর্জনশীল ঘটনা, মিউচুয়ালি এক্সক্লুসিভ, এদের মধ্যে কোনো কানেকশন নাই। মানে এটা এবং এটা একই সাথে ঘটবে না, হয় এটা হচ্ছে, না হয় এটা, না হয় এটা। বুঝছি? আশা করি বুঝতে পারার কথা। আমরা বিন্যাস সমাবেশেও এগুলো দেখছি অলরেডি। এটা দেখো, একজন বন্দুক চালনাকারী গুলি লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা হচ্ছে 0.8। তাহলে বুঝো আঘাত করে নাই সেটা কিন্তু 0.2, এটার কমপ্লিমেন্ট হচ্ছে 0.2। যদি সে পরপর 3বার গুলি চালায় তবে পর্যায়ক্রমে সফল ব্যর্থ বা ব্যর্থ সফল, তুমি কি বুঝছো? ধরো এরকম কিভাবে দেখানো যায়, প্রথমবারে ধরো গুলি মানে লক্ষ্যবস্তুকে আঘাত করছে, তারপরে করে নাই, তারপরে করছে, এটা একটা কেস, মানে অল্টার করতেছে আর কি। আর আরেকটা হলো দেখো ব্যর্থ সফল, মানে ব্যর্থ সফল ব্যর্থ, এই যে এরকম দুইটা কেস কিন্তু পসিবল, দুইটা কেসে আনা পসিবল। তাহলে চলো এটার প্রবাবিলিটি করি, এটার প্রবাবিলিটি করি। তাহলে প্রথম যে শটটা সেটা কারেক্ট হয়েছে, মানে হিট করছে, তাহলে 0.8। দ্বিতীয়টা হিট করে নাই, তাহলে কি 0.2। তারপরে হিট করছে 0.8। এটা কি ছিল? হিট করে নাই 0.2। ওই যে আমরা না করারটা কিন্তু বের করে রাখছি এই। অ্যান্ড এদের মধ্যে গুণ হবে কেন? এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, মানে তুমি প্রথম শটটা কারেক্টলি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছো কিনা সেটার উপর সেকেন্ড শট ম্যাটার করে না। ওই যে বারবার বাস্তব লাইফে একটা বিষয় চলে আসে, ইমোশন, মানে আমরা অনেক বেশি ইনফ্লুয়েন্সড হই আগের কিছু দিয়ে। তো প্রথম শট যদি মিস হয়ে যায় আমরা কিন্তু ঘাবড়ে যেয়ে দ্বিতীয় শট মিস করে ফেলতে পারি, তাই না? আবার অনেকের ক্ষেত্রে প্রথমটা মিস হয়েছে পরেরটা পারতেই হবে, ওই উদ্দীপনা থেকে সম্ভাবনা বেড়ে যায়। তো বাস্তবের ওই জিনিস এনো না, এখানে চিন্তা করো সব কিছুতে ফেয়ার, কোনো বায়াসনেস নেই, ঠিক আছে? মানে একটা শুট করে ফেলছো, পরেরটা একদম রিস্টার্ট, সো সেখানে কিন্তু আগেরটার সাথে কোনো ইনফ্লুয়েন্স নাই, তাই গুণ হবে। অ্যান্ড এই দুটা কেস একই সাথে ঘটবে না, আলাদা আলাদা কেস, তো তাদের মধ্যে আবার সমষ্টি করতে হবে। সো ফাইনাল আনসার কিন্তু এদের সবার সমষ্টি। আশা করি বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এবার চলো পরেরটায় যাই। এখানে কি বললো? 4 জন প্রার্থী আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খেয়াল করো। সবার একটা ভোটে জয়লাভ করার, তাই না, জয়লাভ করার যে সম্ভাবনা সেটা দেওয়া আছে। মানে এরকম যে এ হলো 5 জনের মধ্যে 2টা পায়, বি হলো 10 জনে 3টা পায়, সি হলো 5 জনে 1টা পায়, এ হলো 10 জনে 1টা পায়। হ্যাঁ না, তুলনাটা বেটার হইল না? দেখো কারো ক্ষেত্রে 10, কারো ক্ষেত্রে 5, তাহলে বেটার হয় এভাবে লেখা। প্রবাবিলিটি অফ এ যেটা, সেটাকে বলো তো আমি 10 আর উপরে 4 লিখতে পারি কিনা, তাহলে তুলনা করতে পারবো বেটার ওয়েতে, সবাইকে 10-এ নিয়ে যাচ্ছি আর কি। তাহলে 10, 4, ওই 2, 5 কিন্তু চলে আসবে। প্রবাবিলিটি অফ বি যে জয়লাভ করবে সেটা কত? 3, 10। ওকে, মানে 10 জনের মধ্যে 3 জনের ভোট পায়। সি এরটা হলো 1, 5, মানে অ্যাকচুয়ালি 2, 10, ভেবে দেখো। আর ফাইনালি প্রবাবিলিটি অফ ডি, সেটা হচ্ছে আমাদের কত? 1/10, এটা তো দেওয়াই আছে। খেয়াল করে দেখো 1, 2, 3, 3, 3, 6 আর 4, 10, মানে এই 4 জনই নির্বাচনে আছে বা প্রার্থী হিসেবে আছে। ওই 10 জনের ভোট এদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ও 4টা পাচ্ছে, ও 3টা, ও 2টা, ও 1টা। দেখো পার্সেন্টেজও বোঝা যায়, এ হলো অলরেডি 40% পাচ্ছে, ও হলো 30% পাচ্ছে, ও 20% পাচ্ছে, অলরেডি দেখো 90 হয়ে গেছে যোগ করে, তাহলে ফাইনালি ও হচ্ছে 10% পাচ্ছে। আচ্ছা, এন্ড সমস্যা কি হয়েছে? নির্বাচনের আগ মুহূর্তে সি প্রার্থীটা প্রত্যাহার করছে, ধরো পালাইছে। এখন মানুষ তো দেখবে সি নাই, তাহলে ওর ভোটটা যারা ভোট দিতে আসছে অন্য কাউকে তো দিবে। এবং সাধারণত এটা হয় দেখো, যার প্রবাবিলিটি বেশি ওর ভোটটা কিন্তু, এই যে সি এরটা পরবর্তী যখন ডিস্ট্রিবিউট হবে বাকিদের মধ্যে, যার ভোট বেশি সেই কিন্তু আরো বেশি পাবে, মানে যার পাওয়ার সম্ভাবনা বেশি সে তখনও কিন্তু বেশি পাবে। এটা কমন সেন্স, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট তো হবে না, কারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা অবশ্যই এ এর বেশি। তাহলে সি এর ভোট দেওয়ার যে মানুষ, সি কে ভোট দেওয়া যে মানুষজন, এই যে 2 জন, তারা এখন বেশি ঝুঁকবে কার দিকে? এ এর দিকে না? সো এটাই এখন আমার দেখতে হবে, এই 20%টা ডিস্ট্রিবিউট হবে কিভাবে। বিশ্বাস করে এটা বেসিক অনুপাতের বিষয়, আর কিচ্ছু না। জাস্ট চিন্তা করো, আমি যদি এই 3 জনের রেশিও নেই, এই 3 জনের রেশিও, তাহলে রেশিওটা কেমন আসবে বলো তো? 4:3:1, মানে 4:3:1, এভাবে ভাবা যায় কিনা? তাহলে এই যে 20% সি চলে যাওয়াতে ডিস্ট্রিবিউট হবে, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে? প্রথম জন পাবে 8/4 মানে কি এক্স্যাক্টলি অর্ধেক, অর্থাৎ 20%-এর অর্ধেক পাবে, মানে ওর 10% পেয়ে গেছে। তাহলে ওর আগে ছিল 40% চান্স, এখন হয়ে গেছে 50% চান্স। অনেকে বলতে পারো ভাইয়া 8/4 কেমনে আসলো? আরে অনুপাত, টোটালটা কত? 8/4 ও পায় কিসের? এই 20%-এর। বুঝছি, ওকে। একইভাবে এর ক্ষেত্রে আসি, ও পাবে 8/3, তাইলে 8/3 করলে এটা এভাবে দেওয়া উচিত আসলে, 8/3 এভাবে না লিখি, আমাদের এভাবে লেখা উচিত, এই যে এই জায়গাতে লিখি 8/4 পাইছে, এই এবার হলো 8/3 পাইছে, এত ইন্টু 20। এটা কাটাকাটি তো পারবো না,
10কে 3 ভাগ করে দিয়ে দাও আর কি, মোটামুটি কত হবে? আচ্ছা ক্যালকুলেটর দিয়েই লিখি, ক্যালকুলেটর দিয়েই লিখে দিই। 3 × 20, 3 × 20 ডিভাইডেড বাই হচ্ছে 8, সো 7.5% আসে আর কি। 7.5% পাচ্ছে একজন। আসলে 7.5 হবে 8, 3 × 20 ডিভাইডেড বাই 8, হ্যাঁ এটাই আসতেছে আসলে। মানে ও যদি আরও 7.5 পায়, ওটা কত হয়ে গেল? 37.5 কিন্তু হয়ে গেল। এই আর সেই তো নাই, ও চলে গেছে, তাহলে অবশিষ্ট 1% ও পাইতেছে, মানে 1/8, 1% তো না, 1 ভাগ, সরি, তাহলে 20/8, এটা করলে আসছে মাত্র 2.5%। তাহলে ওর যে এখন ভোট পাওয়ার সম্ভাবনা সেটা হবে 12.5%। প্রশ্ন দেখো আমাদের কিন্তু সেটাই জানতে চাইছে যে এই অবস্থায় এখন 3 জনের জয়ের সম্ভাবনা। একটু ফ্র্যাকশনে নিতে পারো, ওর হইলো হাফ, ওর কত বলো? 37.5, এটা বাই 100 করলে আসবে ওর হইলো 3/8, আর এর তাহলে কত আসবে? 12.5 ভাগ হচ্ছে 100, ওর ঠিক 1/8। এই হলো অবস্থা। খেয়াল করে দেখো, বাড়ছে কিন্তু, ওদের প্রত্যেকের সম্ভাবনা কিন্তু বেড়ে গেছে, এটা কমন সেন্স। আগে এর ছিল 40, ওর হয়েছে 50, ওর ছিল 30, ওর 37.5, ওর 10 থেকে 12.5। কমন সেন্স ভাই, একজন নাম উইথড্র করছে, তাহলে তার ভোটগুলো তো অন্য কেউ পাবে, তাহলে শতাংশটা বেড়ে যাবে। বাট বাড়ার হারও যার জনপ্রিয়তা বেশি তার মধ্যে কিন্তু বেশি আসবে, এবং এটাই কিন্তু ইউজুয়ালি হয়, যে জিনিসটা ফেয়ারভাবে হয় এরকমটাই ঘটবে। আশা করি বুঝছি, আশা করি বুঝতে পারছি। এখন আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির কয়েকটা খুবই তুখর এক্সাম্পল আছে, এগুলো একটু বুঝতে হবে, এগুলো দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। খেয়াল করো কি বলা, একটা বাল্ব তৈরির কোম্পানিতে বাল্ব তৈরির 3টা মেশিন আছে, মিশন বলতেছি, ABC, যেখানে এ মেশিনে ধরো 35% বাল্ব তৈরি করা হয়। ওকে, কন্ডিশনাল প্রবাবিলিটি বুঝছো তো, শর্তাধীন যে সম্ভাবনা সেটা। বি মেশিনে 25% আর সি মেশিনে হলো 40%। আমরা কি করব? তথ্যগুলো টুকে নিব। তাহলে আমাদের এ মেশিনে আমরা 100টা বাল্বের মধ্যে 35টা বানাচ্ছি, এরকম ধরে নেওয়া যায় না? ধরো বাল্ব হলো 100টা, বাল্ব টোটাল হলো 100টা, তাহলে ক্যালকুলেশন সুন্দর হবে আর কি। তার মধ্যে 35টাই এ মেশিন দিয়ে উৎপাদিত করা হয়েছে। ওকে, 100টা যে উৎপাদন করছি 35টাই এ মেশিন দিয়ে, বি মেশিন দিয়ে 25টা করছি, আর সি মেশিন দিয়ে 40টা করছি। এখন সমস্যা হইলো এই মেশিনগুলোতে আবার ত্রুটি আছে। এ মেশিনের 4% ত্রুটি, বি মেশিনের 5% ত্রুটি, সি মেশিনের 3% ত্রুটি। সবাই যে ভুলটা এখানে করবে, ভাববে ও 35টার মধ্যে 4টা খারাপ, ওই যে 4% ত্রুটি। শোনো, বুঝো, এটা এ মেশিনে যা যা তৈরি হয় সেটার 4%, টোটালটার না। মানে 100টার মধ্যে 4টা খারাপ এটা না, বরং এতে যা যা তৈরি হয়েছে তার 4% ত্রুটি। কথাটা বুঝছো কি? আমরা একটু এখানে নোটেশন দিই, এগুলো হচ্ছে উৎপাদন যে হয়েছে, উৎপাদিত যে হয়েছে সেই কয়টা উৎপাদন সংখ্যা আর কি। আর এখানে নেই চলো ত্রুটির সংখ্যা, ত্রুটির সংখ্যা এই। তার মানে আমাদের 35-এর 4% ত্রুটি, 35টার 4%, এটা কিন্তু দশমিকে আসবে আর কি, এত পার্সেন্টার মধ্যে ত্রুটি পাওয়া গেছে। তাহলে করি 35 × 4 ভাগ হচ্ছে 100, তাহলে এটা আসতেছে হচ্ছে 1.4, মানে 1.4টা হলো ত্রুটি। একইভাবে বি এর ক্ষেত্রে কি হবে দেখো, এবার হলো 5%, তাহলে 25-এর 5%, এটা চলে আসতেছে 1.25, তাহলে 25 × 5/100, ত্রুটি পাওয়া গেছে 1.25টার মধ্যে, মানে 25টা বানাইছে সেখানে এতটাই ত্রুটি, 35টা বানাইছে সেখানে এতটা ত্রুটি। একইভাবে আমাদের লাস্টে যে সি মেশিন, এখানে ত্রুটি ভালোই কম, বানাইছেও অনেক বেশি ভালো পার্সেন্টেজের বানায়, ওর ত্রুটিও কম থাকে, ভালোই তো। তাহলে 40 × 3/100, এবং এই কারণেই মনে হয় ওকে দিয়ে উৎপাদন বেশি করে, বুঝছো, ওর যে ত্রুটির সংখ্যা এত কম। দেখো 40টাতে মাত্র 1.2টা, ভালো কিন্তু। মানে আমাদের চাইছে কি, আমাদের চাইছে বাল্বটা দেখো অলরেডি ত্রুটিপূর্ণ, এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি, তুমি অলরেডি জানো বাল্বটা কি ত্রুটিপূর্ণ, বাট সেটা এ মেশিন থেকে যে আসছে এটার সম্ভাবনা কত। তুমি যদি ওই যে শর্তাধীন সম্ভাবনার ফর্মুলা দিয়ে করতে চাও, অনেক জটিল হয় বিষয়টা, আমরা এখান থেকে ইজিলি করতে পারি। আমি জানি অলরেডি বাল্বটা কি ত্রুটিপূর্ণ, তাহলে কি জানা ত্রুটি, তাহলে এখন পুরা নমুনা ক্ষেত্র কি ত্রুটি। ওই যে মনে করো কি ছিল আমার, ফুটবল আর ক্রিকেট, অলরেডি আমি জানি ক্রিকেট খেলে, তাহলে ফুটবল খেলার সম্ভাবনা, আমার টার্গেট কি, অনুকূল সম্ভাবনা কি, অনুকূল নমুনা কি, যে ফুটবল আর ক্রিকেট দুইটাই খেলতে হবে। বাট যেহেতু বলা ক্রিকেট খেলে, তাইলে এখন মোট ফলাফল আমি ধরবো শুধু ক্রিকেট যারা খেলে তাদের মধ্যে, শুধু যারা ফুটবল খেলে ওখানে যা খোঁজার দরকার আছে না। তেমনইভাবে বলে দিছে যে ত্রুটিপূর্ণ, তাহলে এখন আমি যদি প্রবাবিলিটি বের করি যে প্রবাবিলিটি অফ এ কখন, যদি তুমি জানো অলরেডি সেটা ত্রুটিপূর্ণ, তাহলে নিচে কিন্তু হবে মোট যে ত্রুটি, সেটা মোট যে ত্রুটি, আর উপরে হবে ত্রুটিটা এর থেকে আসছে।
তাহলে মোট ত্রুটি কয়টা বলো তো? 1.4 যোগ 1.25 যোগ 1.2। এর মধ্যে এর থেকে আসছে কোনগুলা? ইন্টারসেকশন নাও, যে ত্রুটিও হইছে আবার এর থেকেও আসছে, সেটা কি এই 1.4টা না? দেখছো কত ইজিলি করা যায়, কোনো ফর্মুলা লাগে না, জাস্ট এটা ক্যালকুলেট করো যা আসে তাই। আমি একটু ক্যালকুলেটরটা নেই, ক্যালকুলেটরটা নিয়ে 1.4 যোগ 1.25 যোগ 1.2, 1.4কে আবার এটা দিয়ে ভাগ দিয়ে দিব, 4/11 আসছে। বুঝছো, তোমরা একটু চেক দিয়ে ফেলো, এটা 4/11 মতো আসার কথা, 4/11। আশা করি বুঝতে পারছো। এই জন্য বলছিলাম যে শর্তাধীন সম্ভাবনারই ম্যাথ, বাট আমরা একটু সুন্দর করে গুছায় করলাম আর কি, এভাবে করলে ইজিলি সলভ করা যায়। ওকে, পরেরটায় যাচ্ছি। এখানে দেখো সিমিলার ম্যাথ, কি বলা, এখানে এ আর বি দুইটা মেশিন দিয়ে দুইটা বোল্ট প্রস্তুত করা হয়েছে। এ মেশিনটি বি মেশিনের দ্বিগুণ বোল্ট তৈরি করে। তাহলে জানা আছে যে এ আর বি মেশিনে দুইটার ক্ষেত্রে যে ত্রুটি সেটাও জানা। তাহলে এবার জাস্ট ওই যে ইনিশিয়ালি একটু ধরে নিতে হবে। তাহলে আমরা এইভাবে অ্যাজিউম করতে পারি যে এ মেশিনে হলো বি মেশিনের দ্বিগুণ আমরা করি। তাহলে টোটাল যে 100, সেটাকে 3 ভাগ করলে তার 2 ভাগ হলো এ মেশিনে উৎপাদন হয়, এটা ভাবা যায়। বাট সেটার 1 ভাগ, মানে 100কে 3 ভাগ করো, ওই একটা ভাগ বি মেশিনে তৈরি হইতেছে। বুঝো না এই জিনিসটা? চিন্তা করো, একজন হলো দ্বিগুণ আর একজন হলো 1 গুণ, এই দুইটা মিলে টোটালটা কত আসবে? 3টা ভাগ না? আমি তো টোটাল শতাংশে করতে চাচ্ছি, যে মোট উৎপন্ন করছি 100টা, সেটা রেফারেন্সে বলো তো এইটা আসে। এটা হলো আমি কতগুলো উৎপাদন করছি, মাত্র যেটা করলাম সেটাই, কিন্তু জাস্ট এই ধরাটা শিখাচ্ছি। ওকে, তাহলে ত্রুটির সংখ্যা কি হবে? ত্রুটির সংখ্যা জাস্ট পার্সেন্টেজ নিয়ে নাও, মানে 100/3 ইন্টু 2 ইন্টু এটার কয় পার্সেন্ট বলো? 2%, মানে আবার 2/100। ওই যে দেখো 100 কাটা, কি আসে বলো? 4/3। একইভাবে ওটা হলো 1%, মানে 100/3-এর 1% হলো ত্রুটি, মানে 1/100, তাহলে 1/3 চলে আসলো। আর আমরা কি চাই? এ মেশিনে প্রস্তুত হবার সম্ভাব্যতা কত, কখন? যদি সেটা ত্রুটিপূর্ণ হয়। তুমি অলরেডি জানো সেটা ত্রুটিপূর্ণ, এ মেশিনে যে তৈরি হচ্ছে বের করো। কখন? যখন তুমি অলরেডি জানো সেটা হলো ত্রুটিপূর্ণ। তাহলে অলরেডি যদি জানা থাকে সেটা ত্রুটিপূর্ণ, তাহলে নিচে কি হবে? আমি কোথায় যে খুঁজবো? মোট ফলাফল, যেগুলো ত্রুটি সেগুলো, অন্যগুলো খুঁজে লাভ নেই। ত্রুটি হলো মোট ত্রুটি কত আছে? 4/3 যোগ হলো 1/3। তার মধ্যে এ থেকে আসছে হলো 4/3 সংখ্যক, এই রেশিওটা জাস্ট নাও। তাহলে কি আসবে? 4/3 প্লাস হচ্ছে 1/3, 4/3-কে এটা দ্বারা ভাগ করে দিব, 4/3 এটাকে আনসার দ্বারা ভাগ করে দিব, তাহলে 4/5 আসতেছে। এই ক্ষেত্রে 4/5 আসতেছে, বা শতাংশে নিলে একদম 80% চলে আসবে। ভালো অ্যামাউন্টের পরিমাণ কিন্তু, দেখছো ভালো অ্যামাউন্ট আসতেছে, মানে এ এত খারাপ, বি কিন্তু তুলনামূলক বেটার, মাত্র 20% বি ওঠার সম্ভাবনা। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, এক্স্যাক্টলি সেম। এবং দেখো এগুলা ইঞ্জিনিয়ারিংয়ে আসে, এই প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো মাত্র করলাম প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়ে আসে, এবং এখন কিন্তু বোর্ড পরীক্ষায় দিবে, দেখো সব বইয়েটা আসা প্রশ্ন আর কি। সেটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি সেম, ওই যে এবিসি করলাম না, এখানে জাস্ট M1 M2 M3 দিছে, সেটা নিজেরা করে ফেলবা। আমাদের ক্লাসের লাস্ট ম্যাথ, আমার খুবই পছন্দের একটা ম্যাথ, খেয়াল করো কি বলা হয়েছে। একটা সমীক্ষায় উন্মেষিত হয়েছে, মানে একটা পরিসংখ্যানে দেখা গেছে একটা আর্ট গ্যালারিতে 25% পেইন্টিং হচ্ছে নকল, তাই না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ওই গ্যালারিটাতে আসল বা রিয়েল লেখা বেটার ছিল, কতটুক? 75% পেইন্টিং হলো আসল, আর নকল হচ্ছে 25%। দেখো অনেকে ভাবে এটা কোনো প্রবাবিলিটি দেওয়া না, এটা ওখানে থাকা যতগুলো পেইন্টিং আছে সেটার একটা পরিসংখ্যান, যে 100টা যদি একটা রুমে থাকে তার মধ্যে 75টাই দেখা যায় যে আসল হয়, আর বাকি 25টা নকল হয়। এখন ধরো একজন নিখুঁত পেইন্টিং বিশ্লেষক সেখানে গেছে, সে একদম শতভাগ সে আসলটা বের করতে পারে, বা দেখে চিনতে পারে কোনটা ফেক কোনটা রিয়েল, এটা সে প্রেডিক্ট করতে পারে বা দেখে বুঝতে পারে, সে একদম শতভাগ এটা পারে, এই পারার সম্ভাবনাটা 100%। ধরো সেখান থেকে সে আসল পেইন্টিং নিয়ে বের হবে, এটার সম্ভাবনা কত? অনেকে ভাবে কি যে 75% 25%, ভাই এটা একটা পরিসংখ্যান, যে ওখানে 100টার মধ্যে 75টা হলো ভালো বা আসল বা রিয়েল, আর 25টা হলো ফেক। এখন সে যেহেতু শতভাগ কারেক্টলি আসলটা বের করতে পারে, তাহলে সে একটা পেইন্টিং নিয়ে বের হবে, সে কোন আক্কেলে নকলটা নিয়ে বের হবে? সে অবশ্যই শতভাগভাবে আসলটা নিয়ে বের হইতে পারবে। মানে একজন অ্যাকুরেট ব্যক্তি যদি যায়, যার অ্যাকুরেসি হচ্ছে 100%, সে একদম শতভাগ আসলটা নিয়ে আসতে পারবে। তাহলে এই যে এই প্রশ্ন যদি করা হয়, সেই যে চিত্রকর্মটা নিয়ে বের হইছে সেটা নকল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু 0% হবে। বাট মানুষ তো সবসময় 100% কোনো কিছু করতে পারে না। দ্যাটস ওয়াই দেখো রিয়েল লাইফে সিনারিও এরকম, যে সংগ্রাহক 15% টাইমে ভুল করে, মানে ও রাইট হয় হলো 85% টাইমে, এটা কিন্তু প্রবাবিলিটি। আর
রং হয় হচ্ছে 15% টাইমে। জিনিসটা বুঝো। এখন যখন সে রাইট হয় তখন সে আসলটা নিয়ে চলে আসে, আর যেহেতু ওখানে কিছু হলেও নকল আছে, সে যেই 15% টাইম ভুল করে ফেলে তখন কিন্তু সে নকলটা নিয়ে বের হয়ে আসে। তাহলে আমাকে বললো এই যে নকল নিয়ে বের হওয়া, এটার সম্ভাবনা কত, এটা বের করতে হবে। একটু ট্রিকি কিন্তু জিনিসটা, খেয়াল করো তো। আমি কখন আসলটা নিয়ে বের হইতে পারবো? কখন আসলটা নিয়ে বের হইতে পারবো? যখন আমি রাইট বা ওই লোকটা রাইট। রাইট এবং দুটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, বিষয়টা দুটা বিষয় ইন্ডিপেন্ডেন্ট। তুমি রাইট তার জন্য ওইটা আসল হয়েছে এমন কখনো না, ওইটা আসল তুমিও রাইট, ওইটা নিয়ে বের হইছো, ইন্ডিপেন্ডেন্ট। তাই দুটার মধ্যে কিন্তু গুণ হয় যে আমিও আসল, সরি ওইটা পেন্টিংটা আসল বা রিয়েল, আমিও রাইটটা চুজ করছি, আমার প্রেডিকশনটা রাইট হয়েছে। তার মানে আমি লিখতে পারি যে 75% ইন্টু হলো 85%। এটা করলে যা আসে এখানে লিখবো নি পরে। আর কখন আমরা নকলটা নিয়ে বেরোবো বলো তো? যখন আমি ভুল করছি। কারণ তুমি জেনে শুনে কি নকলটা নিয়ে বের হবা? তুমি যখন ভুল করতেছো তখনই কিন্তু নকলটা নিয়ে বের হবা। ওখানে কিছু আছে আসল, কিছু আছে নকল। তুমি যখন ভুল করতেছো তখনই নকলটা নিয়ে বের হবা। তাইলে আমি ভুল করতেছি, ওই সময় আমার কাছে নকলটা আসতেছে। 25% ইন্টু হলো 15%। এই কিন্তু সিনারিও, এই দুইটা জিনিসই সম্ভব। তুমি হয় আসলটা নিয়ে বের হয়ে আসতে পারো, আর না হয় নকলটা নিয়ে বের হয়ে আসতে পারো। এখন যখন তুমি সঠিক তখন অবশ্যই আসলটা নিয়ে বের হয়ে আসবে, যখন তুমি ভুল তখন নকলটা নিয়ে বের হয়ে আসবে। তাহলে এটা আসে হচ্ছে 51/80। ওকে, আর যখন তুমি ভুল তখন হচ্ছে নকলটা নিয়ে বের হয়ে আসছো, এটাকে করলে আসবে হচ্ছে 3/80। আমাদের সম্ভাবনা কি চাইছে? আমাদেরটা চাইছিল নকল হওয়ার সম্ভাবনা। নকল কোন কেজে হইতেছে বলো তো? নকল কিন্তু এই কেজে হইতেছে, যে এই কেজে। আর মোট কেস কয়টা? মোট কেস তো এই যে এই দুইটা না, এই। তাহলে প্রবাবিলিটিটা কি হবে? প্রবাবিলিটিটা হবে, দেখো নিচে হলো মোট ফলাফল। মোট ফলাফল তো এই যে এই দুইটা কেস, হয় আসল নিয়ে বেরোইছো না হয় নকল নিয়ে বেরোইছো, এই। আর শুধু নকল হওয়ার সম্ভাবনা হচ্ছে এই যে এইটা। এটা যদি ক্যালকুলেট করি তাহলে দেখি কত আসে। 3/80 ডিভাইডেড বাই 51/80 যোগ হচ্ছে 3/80, একদম ছোট আসে 0.056। এই যে এ নাম্বারটা আর কি 0.056, এটা চলে আসে আর কি 0.056। মানে নকল হওয়ার সম্ভাবনা দেখো অনেক কম। আমি যদি এটা 1 থেকে মাইনাস করি তাহলে কিন্তু আসলেরটা পাবো। আর এটা শতকরা নিলে দেখো আমরা রিয়েলটা নিয়ে বেরোইছি, সেটার সম্ভাবনা 94.44%। অনেকেই অবাক হয় যে ভাই এটা কিভাবে পসিবল? ওই জায়গাতে আসল পেন্ডিং আছে 75টা, মানে 100টার মধ্যে 75টা, বাট আপনি 94টা নিয়ে বের হইলেন কেমন? এটা 94টা নিয়ে বের হই নাই, মানে আমি বের হবো তো একটাই নিয়ে, আমি তো যাবো একটা পেন্টিং নিয়ে বের হইতে। আমি 94 টাইমসে রাইট হব, কারণ আমার অ্যাকুরেসিটা বেটার। সো অনেকে ভুল করে ফেলে এই সম্ভাবনা দিয়ে যে এটার চেয়ে তো বেশি আসা সম্ভব না। না, এটা জাস্ট একটা ডেটা যে ওইখানে যে আসল নকল সেটা আছে। আমি তো ভালো মতো প্রেডিক্ট করতে পারলে আমি আসলটা নিয়েই বেরোবো, নকল নিয়ে কেন বেরোবো? বুঝি না? দেখো আমি আসলটা নিয়ে বেরোইতেছি, সেটার প্রবাবিলিটি কত হাই, পার্সেন্টেজ কত হাই। বাট আমি নকলটা নিয়ে বেরোচ্ছি, সেটার পার্সেন্টেজ দেখো কত কম। এবং এমন যদি হইতো ওইখানে আসলের সংখ্যা অনেক কম, নকলের সংখ্যা বেশি, তখন অবভিয়াসলি নকলের সংখ্যা বেশি হওয়ায় এই পার্টটা কিন্তু বেশি আসতো। তো দুইটা পার্টেরই ইনফ্লুয়েন্স এখানে আছে। বুঝলাম, আশা করি বুঝতে পারার কথা। সো এইগুলো নিয়ে তোমরা চিন্তা করো। আমি চেষ্টা করছি টাইপ ভিত্তিকভাবে গুছিয়ে দিতে। টাইপ ভিত্তিক মানে এমন না যে পেন্টিংয়ের ম্যাথ একসাথে করানো, ইয়ের ম্যাথ একসাথে করানো, না। আজকের ক্লাসে দেখবা অ্যাপ্রোচটা, মানে আমরা ম্যাথ প্রবলেম যে সলভ করতেছি, ক্যালকুলেশনের অ্যাপ্রোচটা এই প্রবলেমগুলোই সেম। এগুলো বিবিধ, এক এক কথায় আছে, এক এক ধরনের কথার অঙ্ক, সবগুলোকে একসাথে নিয়ে এসে আমরা গুছিয়ে পড়ে ফেলছি। আশা করি বুঝতে পারছো। সম্ভাবনা কিন্তু ম্যাথের কোনো শেষ নেই। তো নতুন একটা ম্যাথ প্রবলেম আসলেও এইভাবেই অ্যাপ্রোচ করতে হবে। অ্যাপ্রোচ করার ওয়েটা আমরা শিখে গেছি আশা করি। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট লেকচারে। নেক্সট লেকচারে হচ্ছে আমরা ওই যে একটা পাত্র বা দুইটা পাত্র আছে, সেখান থেকে বল ড্র করবো, একটা বল উঠাবো, সেটার কালার কেমন হবে, এগুলো রিলেটেড হাবি যাবে অনেক প্রবলেম হয়, ওইটা আমরা নেক্সট লেকচারে দেখব। আজকের ক্লাস এখানে এন্ড করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আরেকটা কথা, লাস্টের দিকের এই ম্যাথগুলো প্লিজ একটু ভালো মতো করো, বুঝছো? এই শর্তাধীন সম্ভাবনায় অনেকেই স্ট্রাগল করে, এগুলো একটু বুঝে বুঝে চেষ্টা করো, এগুলো একটু বুঝে বুঝে করার চেষ্টা করো, তাহলে আই গেস কোনো প্রবলেম হবে না। ওকে, এবার শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।